আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওকে, আজকে আপনাদের চ্যাপ্টার 3 ছিল পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। আমরা চ্যাপ্টার 5, 6 এবং 4 শেষ করে তারপরে চ্যাপ্টারটা বড়, তো ওটা ধরলে অন্য চ্যাপ্টারগুলো একটু পিছিয়ে যাচ্ছে, ওটা শেষে ধরবো আর কি। ঠিক আছে, ওটা তো অনেকগুলো ক্লাস হয়েছেও, কিন্তু শেষ করা যাচ্ছে না, ওটা অনেক বড় চ্যাপ্টার। ঠিক আছে, ওকে। চ্যাপ্টার 5-এ যেটা আছে ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি। ফরেন পলিসি ও ডিপ্লোমেসির মধ্যে যে সিলেবাস আছে সেখানে আছে, সিলেবাসে যেটা আছে সেটা হলো কনসেপ্ট অফ ফরেন পলিসি, ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি। এই দুটা মানে মূল কথা যেটা সেটা হলো ডিপ্লোমেসি হলো যে মিশন অফ ফরেন পলিসি, আর ফরেন পলিসি হলো যে ভিশন অফ স্টেট। ভিশন অফ স্টেট একটা রাষ্ট্রের লক্ষ্য যেটা, সেই লক্ষ্যটা জানা যায় পররাষ্ট্রনীতির মাধ্যমে, আর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করে থাকে হলো কূটনীতি। এরপরে যেটা আছে সেটা হলো ডিসিশন মেকিং প্রসেস। ডিসিশন মেকিং প্রসেস এটা বেসিক্যালি হলো যে সিদ্ধান্ত প্রণয়ন প্রক্রিয়া। সিদ্ধান্ত প্রণয়ন প্রক্রিয়া, সিদ্ধান্ত ডিসিশন মেকিং প্রসেসের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেটা হলো যে এর উদ্দেশ্য কি, আসলে ডিসিশন মেকিং প্রসেসটার আসলে লক্ষ্য কি কি থাকবে, আর লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আপনাকে কি কি গ্রহণ করতে হবে সেটা। ডিসিশন মেকিং প্রসেসের একেবারে সিম্পল যেটা, যারা বেসিক ফলো করে তারা সিম্পল একেবারে লেখা আছে, এটা এনাফ। যেটা হলো যে প্রথমত হলো যে নিজ দেশের সর্বোচ্চটা অর্জন, প্রতিপক্ষের সর্বনিম্ন অর্জন, আর প্রতিপক্ষটা সর্বোচ্চ যদি দিতে না পারি তাহলে সর্বনিম্ন চাওয়ায় নিয়ে আসা, এবং নিজ দেশের সর্বোচ্চটা অর্জিত না হলে প্রতিপক্ষকে সর্বোচ্চটা দেওয়া যাবে না। আর ডিসিশন মেকিং প্রসেসের মূল কথা যেটা, অর্থাৎ এর উদ্দেশ্য যেটা হবে, ডিসিশন মেকিং প্রসেসের উদ্দেশ্য হবে যেটা যে নাম্বার 1 নিজ দেশের সর্বোচ্চ অর্জন। নিজ দেশের সর্বোচ্চ অর্জন, আর প্রতিপক্ষকে সর্বোচ্চ অর্জন প্রদান না করা যতক্ষণ নিজ দেশের লক্ষ্য অর্জিত না হবে। লক্ষ্য অর্জিত না হবে। নাম্বার 3 প্রতিপক্ষের চাওয়াকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা। সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা, অর্থাৎ সেই যেটা চাচ্ছে সেটা আপনি প্রথমে যেটা করবেন, আমি উদ্দেশ্যটা লিখছি, আসলে ডিসিশন মেকিং প্রসেসে যে জিনিসটা করতে হয় প্রথমত করতে হলো যে 1 নম্বরে তথ্য লাভ করতে হয়। তথ্য লাভ করতে হয় যে প্রতিপক্ষ কি কি চায়, অর্থাৎ প্রতিপক্ষের চাওয়া সম্পর্কে তথ্য লাভ। প্রতিপক্ষের চাওয়া সম্পর্কে তথ্য লাভ করতে হয়। নাম্বার 2 যেটা, সেটা হলো যে প্রথমত হলো তথ্য লাভ, দ্বিতীয়ত হলো যে এই তথ্য লাভ করতে গেলে প্রতিপক্ষের চাওয়া সম্পর্কে তথ্য লাভ করতে হবে। লাভ করতে গেলে তখন আপনাকে আসলে বেসিক্যালি নন স্টেট অ্যাক্টরকে ফোকাস করতে হবে, কারণ নন স্টেট অ্যাক্টর গুলো হলো একটা দেশের মিডিয়া, একটা দেশের, দেখি আপনাদের
কোনো কমপ্লেইন আছে নাকি যে আপনারা শুনতে পাচ্ছেন? অফলাইন এক্সাম কালকে ওই তো আপনাদের পরীক্ষা রুটিনে যেটা ছিল সেটাই আছে। লাস্ট এক্সামের খাতা হোয়াটসঅ্যাপে আমি তো দেখছি, যারা নাম লিখছেন তাদের তো রেজাল্ট দেওয়া হয়েছে। ওকে, সাউন্ড ক্লিয়ার নাকি? সাউন্ড ক্লিয়ার কিনা বলেন। হেডফোনটা বাবুরা শেষ করে যাচ্ছে যে আজকে সিলেবাস আগেই শেষে মনে হয়, আমি আগে মাত্র দেখলাম। দেখেন সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। ক্লাসে ঢোকার সময় দেখলাম যে তারা এই কাজ ঘটাই দিচ্ছে। ব্যাপারটা হলো তথ্য লাভ করা। তথ্য লাভ করা হলো কি, এটা আসলে মানে প্রতিপক্ষের চাওয়া সম্পর্কে তথ্য লাভ। এটা হলো নন স্টেট অ্যাক্টরকে ফোকাস করা। বাংলাদেশের যেমন আপনার প্রথম আলো পত্রিকা পড়লে এটা ফোকাস করাই যে বাংলাদেশের মানুষ দুর্নীতি পছন্দ করে না, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কথা বলতে চাচ্ছে, মিডিয়াও কি সোচ্চার। যে আজকের পত্রিকা পড়ে, আজকের পত্রিকা পড়লে দেখবে যে পুলিশের বেনজির আহমেদের দুর্নীতি তারিখ দিছে, আরেক পুলিশ অফিসারের সম্পদের হিসাব আসছে, এনবিআর এর একজন কর্মকর্তার তার সম্পদের হিসাব আসছে। তার মানে আলটিমেটলি এখান থেকে জানবে যে আসলে কি বাংলাদেশের মানুষ এটা ফোকাস করতেছে। পত্রিকা পড়লেই আজকে যদি নন স্টেট একটা মিডিয়া গুলো দেখে তাহলে যে কেউ বুঝতে পারবে যে বাংলাদেশে বন্যা হচ্ছে এবং বন্যার জন্য বিরোধী দল অর্থাৎ অন্যান্য পলিটিক্যাল পার্টিস গুলো তারা ক্লেম করছে যে আগুরা সড়ক অর্থাৎ অলওয়েদার আগুরা সড়ক যেটা আছে হাওড়ে, এই সড়কটাই বেসিক্যালি পানির ইনসেপশনটা ঘটাচ্ছে। পানি বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে পানি ফুলে ওঠে, এখানে প্লাবিত হচ্ছে, সিলেট সুনামগঞ্জ প্লাবিত হচ্ছে, এটা বুঝতে পারছে এই আগুরা সড়ক। এখন দেখা গেল যে বেসিক্যালি এখানে সে কি করবে, যে ইনফরমেশনটা নিবে সে দেখবে যে আসলে বাংলাদেশে জুন জুলাই আগস্টে কি হয়, এখানে বন্যা ঋতু বন্যা হয়, জানবে যে এটা পাহাড়ি ঢল থেকে পানি আসে। একটা জিনিস জানবে যে এখানে সড়কের কারণে সিলেট সুনামগঞ্জ এটা 2022 সালেও প্লাবিত হয়েছিল, আবার এবছরও 24 সালে প্লাবিত হচ্ছে। এই বিষয়গুলো তারা কিন্তু অবগত হবে। সো বেসিক্যালি তথ্য লাভ করতে হলে বেসরকারি নন স্টেট অ্যাক্টরকে দেখতে হবে। তারপর হলো যে চাওয়া সম্পর্কে, মানে প্রতিপক্ষের চাওয়া সম্পর্কে জ্ঞান লাভ। প্রতিপক্ষ আসলে কি কি চায় সেটার একটা জ্ঞান লাভ থাকতে হবে। নাম্বার 3 হলো প্রতিপক্ষের, এটা প্রতিপক্ষ শব্দটা লিখে নেই, প্রতিপক্ষের চাওয়া, প্রতিপক্ষের ডিমান্ড বা প্রতিপক্ষের যে দাবির তালিকার ক্রম। এখন দেখেন আমি যখন তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করব তখন আমি কিন্তু অটোমেটিক বুঝে যাব যে ভারত আসলে আমাদের কাছে কি চায়। ভারত আমাদের কাছে বেশ কয়েকটা জিনিস চায়। প্রথমত সে চায় কি, আমাদের যে এরকমের ইফেক্টটা আছে, যেটা বাংলাদেশের সবচেয়ে রিস্ক জোন যে এরিয়াটা, এই জায়গাটা, এখান থেকে এখানে মাত্র 83 কিলোমিটার, যেটা হলো হিলি থেকে এখানে মেঘালয়ের, ওর জায়গাটার নাম যেন ভুলে গেলাম, হিলি থেকে ওখানে জায়গাটার নাম ভুলে গেলাম, হিলি থেকে আপনাদের কারো মনে আছে কিনা একটু কমেন্ট করেন। তাই না, মেঘালয়ের যে জায়গাটা এখানে, ওখানে আমার বেসিক বুঝে আছে, আমি কতবার লিখছি এখন মনে নেই। এই দিনাজপুরের হিলি থেকে মেঘালয়ের এখানে একটা জায়গা আছে, এই জায়গাটা চাই যে এখানে তারা একটা সড়ক চাচ্ছে, মহাসড়ক চাচ্ছে, যে এখানে একটা মহাসড়ক করবে 83 কিলোমিটার, তাহলে ভারতকে এত দূর ঘুরে যেতে হবে না, অর্থাৎ চিকেন নেক যেতে হবে না, এখান থেকে এদিকে আসতে পারবে। এখন ভারতের কাছে খুব রিস্ক, সেটা হলো ভুটান এবং নেপাল, এবং দে আর দ্য কি ফ্রেন্ডস অফ চায়না, এবং দুইটা দেশই কিন্তু চায়নার অন্যতম বন্ধু রাষ্ট্র। আমরা দেখছি যে নেপালের পুরো বিরোধী দলগুলো, মানে সমাজতান্ত্রিক দলগুলো একত্র হয়ে তারা কি করছে, কমিউনিস্ট পার্টি গ্রহণ করেছে, এবং চীনও কমিউনিস্ট পার্টি ক্ষমতায়। এবং ভুটান সরকার তারাও কিন্তু মানে অনেকটা চীনের বিরোধিতা করে না, ভারতকে ভালোবাসে না, চীনের বিরোধিতা করে না। আলটিমেটলি নেপাল এবং ভুটান এই দুইটা রিস্ক থাকার কারণে তারা চাচ্ছে এখান থেকে এখানে প্রবেশ করবে, নয়তো যে কোনো সময় এটা ছিঁড়ে ফেলতে পারে, মানে এখান থেকে ছিঁড়ে এটাকে দখল করতে পারে। জন্য বাংলাদেশে মহাসড়ক চাচ্ছে। ভারত আমাদের কাছে কি কি চাইবে, এটা চাইবে, ভারত আমাদের কাছে চাইবে কি, যে জঙ্গিবাদ দমন, যে মুসলিম এক্সট্রিমিজম, এটা বন্ধ করতে না পারলে তাহলে কি হবে, ভারত একসময় রিস্কে থাকবে।
ভারত আমাদের কাছে আর কি চায়? ট্রানজিট চায়। ট্রানজিট চায় যে দিল্লি থেকে একেবারে ওপর পর্যন্ত একটা ট্রানজিট চায়। আর 2 দিন আগে যেটা আসছে যে ভারত আমাদের কাছে রেলপথ চায়, রেলপথের জন্য আমাদের কাছে জায়গা চায়। ভারত আমাদের কাছে আর কি চাইতে পারে? ভারত আমাদের কাছে আরেকটা চায় যে ইন্টারন্যাশনাল বা গ্লোবাল অ্যারেনায় ভারতকে সমর্থন করা। ভারত জাতিসংঘের স্থায়ী সদস্য পদ চায় নিরাপত্তা পরিষদে, বাংলাদেশ যেন তাকে সমর্থন করে। ভারত ভারত যেটা চাচ্ছে যে নেইবার ফার্স্ট, মানে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক চায়। সেক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের অনেকগুলো প্রবলেম, পাকিস্তানের সাথে প্রবলেম, তার শ্রীলঙ্কার সাথে প্রবলেম আছে, তার চায়নার সাথে প্রবলেম আছে। এই বিষয়গুলো যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোর বাংলাদেশ যেন তার পাশে থাকে। ভারত এটাও চায়। ভারত চায় উপকূলে যেন কি হয়, মানে সমুদ্র উপকূলে যেন দুর্যোগ মোকাবেলা যেন দুই দেশ যৌথভাবে কাজ করে। এবং এগুলোর মধ্যে আসলে ডিমান্ড কোনটা থাকবে, কোনটার আগে ডিমান্ড, কোনটার পরে কোনটা থাকবে, এবং এই ডিমান্ডগুলোর একটা তালিকা করা। যে ভারত অবশ্যই 1 নম্বরে সে চাইবে কি, যে মহেন্দ্রগঞ্জ মনে আসছে, হিলি থেকে মহেন্দ্রগঞ্জ পর্যন্ত 83 কিলোমিটারে সে একটা মহাসড়ক চাচ্ছে, সে রেলপথে সড়ক চাচ্ছে, সে ট্রানজিট চাচ্ছে, সে গ্লোবাল অ্যারেনায় বাংলাদেশকে পাশে চাচ্ছে। ভারত আমাদের বাণিজ্য কি চাচ্ছে, বাণিজ্য হিসাবে যেন আমাদের চায়নার চাইতে ভারতের সাথে যেন আমাদের বাণিজ্যের ডিমান্ড গুলো থাকে। বাংলাদেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যেন ভারতের ইনক্লুড থাকে, এবং বাংলাদেশের শেয়ার বাজারে চীনের আধিপত্য বা অবকাঠামো বিনিয়োগের ক্ষেত্রে চীনের পরিবর্তে যেন ভারত থাকে। এরকম অনেকগুলো ডিমান্ড থাকবে। এই ডিমান্ডগুলোকে আপনাকে কি করতে হবে, ক্রম অনুসারে সাজাতে হবে। এটাই বলছি প্রতিপক্ষের দাবির তালিকার ক্রম 4 নম্বরে নিজ দেশের দাবির তালিকার ক্রম, মানে 1 নম্বর না দিলে আমি কত নম্বর দিব, যেটা 2011 সালে হয়েছিল যখন মনমোহন সিং ওয়াজ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এবং সে আমাদের এখানে আসে 6 সেপ্টেম্বর 2011 তখন আসে, এবং এট দ্য সেম টাইম ওই সময় পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন যে মমতা ব্যানার্জি, এপ্রিল মাসে নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রী হন। আর মনমোহন সিং তিনি বাংলাদেশে আসেন। মনমোহন সিং 11 সালে এসে তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন। সেখানে তাদের ডিমান্ড ছিল প্রথমেই ট্রানজিট প্রোটোকল করা, ট্রানজিট প্রোটোকলটা তারা বাস্তবায়ন করবে। আর বাংলাদেশের ডিমান্ড ছিল তিস্তা চুক্তি। এবং যখন তিস্তা নিয়ে কথা উঠছে, প্রধানমন্ত্রী উঠাচ্ছে, তখন মনমোহন সিং বলছে যে আমরা এটা নিয়ে পরে কথা বলবো। তখনই প্রধানমন্ত্রী আর ট্রানজিট প্রোটোকল নিয়ে কথা বলেন নাই, ট্রানজিট নিয়ে তিনি আর আগান নাই। কারণ মনমোহন সিং একটা কজ দেখাইছেন যে মমতা ব্যানার্জি তিনি ফোন ধরেন নাই, তাই তাকে ছাড়া আসলে এটা নিয়ে আমরা আগাতে পারতেছি না। এখন তখন প্রধানমন্ত্রী কি করছেন, তিনিও বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনিও কি করছেন, তিনিও আর ট্রানজিট নিয়ে আলোচনা করেন নাই, এবং এটা নিয়ে কথা বলেন নাই। উনি বলছেন ট্রানজিট নিয়ে পরে কথা বলা যাবে। এবং আলটিমেটলি কি হয়েছে, তাদের 2 দিনের সফরটা 1 দিনে শেষ হয়ে গেছে, 1 দিনের মিটিং এ শেষ হয়ে গেছে। এবং এখানে 1 দিনের মধ্যেই দেখা গেছে যে মানে 6-7টা চুক্তি হয়েছে, কিন্তু চুক্তিগুলো একটাও কি কার্যকরী চুক্তি না। বাঘ সুরক্ষা, উপকূল রক্ষা, সুন্দরবনে যাতায়াত, রাডার স্থাপন, উপকূলের জাহাজ চলাচল, এই রকমের সামথিং কতগুলো মানে থার্ড ক্লাস স্ট্যান্ডার্ড অনেকগুলো মানে নেগোসিয়েশন হয়েছে। কিন্তু আসল যে তিস্তা এবং ট্রানজিট, এই দুইটা হয়নি। আমাদের মেইন ডিমান্ড কি তিস্তা, আর ওদের মেইন ডিমান্ড কি ট্রানজিট। এই দুইটা জিনিস বুঝতে পারাটাই হলো আসলে ডিসিশন মেকিং এর সবচেয়ে বড় খেলা। ডিসিশন মেকিং সবচেয়ে ও আসলে কি চায়, ওর ডিমান্ডটা কি। এখন মিয়ানমার আমাদের কাছে, আমার সাথে যখন মিয়ানমারের নেগোসিয়েশন হবে, মিয়ানমারের ডিপ্লোমেট ভালো করেই জানে বাংলাদেশের মেইন ফোকাস হলো রোহিঙ্গা রিপেট্রিয়েশন এটা। আর মিয়ানমারও ভালো করে জানে যে এটা তারা, আমার বাংলাদেশও চায় যে ওরা এটা মানবে না, বাংলাদেশও জানে যে এটা ওরা মানবে না। সো এই যে এইটা প্রি ডিটারমিনেশন করা, এটা কিন্তু হলো ডিসিশন মেকিং এর প্রসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তার মানে চাওয়া সম্পর্কে জানা, চাওয়া সম্পর্কে তথ্য লাভ, মানে ওই দেশের সম্পর্কে প্রতিপক্ষের মিডিয়া নন স্টেট অ্যাক্টর যেটা আছে, নন স্টেট অ্যাক্টর শুধুমাত্র মিডিয়া না, এনজিওস। যেমন বাংলাদেশের এনজিওস কোনটা, বাংলাদেশের এনজিওস ধরেন টিআইবি, বাংলাদেশের এনজিওস কোনটা ধরেন আপনার সিপিডি, বাংলাদেশের এনজিওস কোনটা, বাংলাদেশের এনজিওস হলো আপনার বেলা বাপা। এই সম্পর্কে আসলে এদের রিপোর্ট গুলো পড়লে, ডকুমেন্ট গুলো পড়লেই কিন্তু প্রতিপক্ষ দেশ জেনে যাবে যে আসলে এখানে কি কি প্রবলেম হচ্ছে, হ্যাঁ কি প্রবলেম হচ্ছে এটা তারা জেনে যাবে। সো এইরকমেরই কিছু মানে প্রতিপক্ষের মিডিয়া বা প্রতিপক্ষের নন স্টেট অ্যাক্টর সম্পর্কে, নন স্টেট অ্যাক্টরে ফোকাস করে সেখান থেকে তথ্য লাভ করা। দেন হলো প্রতিপক্ষের চাহিদাগুলোর ক্রম করা, পরে হলো আমার চাহিদা ক্রম করা। এবং তখন আমি কি করবো, আমি 1 নম্বর না পাইলে 1 নম্বর দেবো না। এখন আমার ট্রানজিট হলো ট্রাম্প কার্ড, বাংলাদেশের ট্রানজিট হলো কি ট্রাম্প কার্ড। ভারত চাই বাংলাদেশের কাছে ট্রানজিট, এটাই ভারত সবচেয়ে এটাই ধরা। এছাড়া ভারত আমাদের কাছে তেমন একটা কিনা
তারা মানে খুব একটা বেশি তারা মানে যেটাকে বলে আমাদের কাছে যেটাকে বলে তারা খুব মানে ধরা যেটাকে বলি আমরা আঞ্চলিক ভাষায়, আমাদের কাছে তারা কিন্তু আর কোনো কোনো ব্যাপারে তারা কিন্তু মানে আটকে নাই। সো আমি এই ট্রাম্প কার্ড যদি আগে শো করে ফেলি, ট্রাম্প যদি আগে দিয়ে ফেলি, আমাকে তিস্তা দেওয়া নাই, আমার ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে 26 সালে, সেটা কি শুরু হবে? টিপের মুখে তুমি বাদ দেওয়ার কথা চিন্তা করতেছো, আলটিমেটলি এগুলো কি হবে? আমার পানির হিস্সা হচ্ছে না, ন্যায্য পানির আমি হিস্সা পাচ্ছি না, আমার সীমাতে তুমি ক্লিং করতেছো, বর্ডার ক্লিং করছো, রাবার বুলেট ব্যবহার করো, তুমি রাবার বুলেট না করে সরাসরি তুমি গুলি ব্যবহার করতেছো, তুমি আমার সীমান্তে চোরাচালানে ঠেকাচ্ছ না, তুমি আমাকে তুমি আমার যে মানে দুই দেশের মধ্যে যে ট্রেড গ্যাপ সেটা পূরণ করতেছে না। তো আলটিমেটলি এতগুলো আমি চাচ্ছি তুমি দিচ্ছ না, অথচ তুমি আমাকে ট্রানজিট দিয়ে দেবো, এটা হতে পারে না। অর্থাৎ ডিসিশন মেকিং প্রসেসের ক্ষেত্রে নিজ দেশে সর্বোচ্চ অর্জন প্রতিপক্ষের সর্বোচ্চ অর্জন প্রদান না করার যতক্ষণ নিজ দেশের লক্ষ্য অর্জিত হবে না, আমি উদ্দেশ্যের কথা বলতেছি, উদ্দেশ্য হলো এইগুলো। আর ডিসিশন মেকিং প্রসেসের যেটা হলো যে আপনার কৌশল যেটা হবে, এই কৌশল হলো এই চারটা, কৌশলের ক্ষেত্রে এই চারটা থাকবে। আর উদ্দেশ্য হবে এগুলো নির্দেশের সর্বোচ্চ অর্জন, প্রতিপক্ষকে সর্বোচ্চ অর্জন প্রদান না করা যতক্ষণ নির্দেশের লক্ষ্য অর্জিত না হয়, প্রতিপক্ষের চাওয়াকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা, যত নিচে নিয়ে আসা যায়, যে তুমি যেটা চাচ্ছ তার কর্ম অনুসারে সর্বোচ্চ নিচে যেটা নিয়ে আসা যেতে পারে। আর নাম্বার 4 হলো যে অলওয়েজ যেটা করবে ওয়ারকে তারা না বলবে, যে কোনো ধরনের একটা ডিসিশন মেকিং প্রসেসে যেটা হয় যুদ্ধকে না করা হয়। এখন একটা বিষয় আছে যেটা আমি আপনাদেরকে আগের ক্লাসে বলেছিলাম, যে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি ক্লাসে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, একজনের ডাব্লিউটিও মোস্ট ফেভার নেশন, বা এটা তো পরের ক্লাসে সন্ধ্যায় বলেন প্লিজ, সন্ধ্যা অথবা কালকে সকালে ইনশাআল্লাহ সকালে লং ক্লাস থাকবে, আর আজকেও ক্লাস থাকবে, এখন ক্লাস থাকবে, সন্ধ্যার পরে ক্লাস থাকবে, রাতেও ক্লাস থাকবে ইনশাআল্লাহ, তখন আমি ওগুলো নিয়ে কথা বলবো না। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে যেটা একটা বিষয় আছে যে ডিসিশন মেকিং ইন ক্রাইসিস মোমেন্টে কি হবে, এই ক্রাইসিস মোমেন্টের ডিসিশন মেকিং এটা কি হবে? ক্রাইসিস মোমেন্টে ডিসিশন মেকিং প্রসেস হলো ওই যে 3টা বা 4টা কথা বলছিলাম। প্রথমত কি করা, অর্থাৎ ক্রাইসিস মোমেন্টে কি করতে হবে? প্রতিপক্ষকে আক্রমণ থেকে বিরতকরণ করতে হবে, বিরতকরণ করতে প্রতিপক্ষকে আক্রমণ থেকে বিরতকরণ করতে যে কাজগুলো করতে হবে সেটাই হলো ক্রাইসিস মোমেন্টে ডিসিশন মেকিং প্রসেস। যেমন 1 নম্বর হলো মেসেজ প্রদান করা বা বার্তা প্রদান। মনে আছে আমি আগের ক্লাসে বলেছিলাম যে বার্তা দেয়া, যে আমি তোমার এটা ভালোভাবে নিচ্ছি না, তুমি যদি এটা আবার করো তাহলে আমি তোমার কিন্তু পানিশড হবে। হ্যাঁ, এটা হলো মেসেজ দেয়া, যে কোনো একটা অনানুষ্ঠানিকভাবে মেসেজ দেয়া, যে কোনো একটা জায়গায় অনানুষ্ঠানিকভাবে যে কোনো একটা জায়গায় মানে হরামেশা বলা যে আমি এটা নিচ্ছি না, অন্য একটা টপিকে আলোচনা হচ্ছে, হুট করে এই জিনিসটা টেনে নিয়ে আসা, এটাকে মেসেজ বলে। যেমন আমি বুঝাচ্ছি যে মিয়ানমার যুদ্ধজাহাজ সেন্ট মার্টিনের কাছে যুদ্ধজাহাজ প্রেরণ করেছে, ইটস দ্য বিগ থ্রেট ফর আওয়ার সভারেন্টি, বিগ থ্রেট ফর আওয়ার সিকিউরিটি। তখন আমাকে কি করতে হবে? আমরা মানে প্রধানমন্ত্রী যেমন ইন্ডিয়া যাচ্ছে, আগামীকালকে ইন্ডিয়া যাচ্ছে, এবং ইন্ডিয়া তিনি যাবে, ওখানে তিনি প্রেস কনফারেন্স করবে, সেখানে তিনি বলল যে বাংলাদেশ রেসপেক্ট অল কান্ট্রি সভারেন্টি, and then we are very much irritating to Myanmar that Myanmar deployed to war vessels in কি war vessel বলা যাবে না, এটাকে বলা যাবে সাবমেরিন বা অথবা ধরেন হ্যাঁ ওয়ারশিপস ইন কি সেন্ট মার্টিন, এরকম একটা ব্রিফ করলো যে আমরা এটা ভালোভাবে নিচ্ছি না, যে এটা আমরা সভারেন্টির প্রতি, এটা আমাদের থ্রেট ফর সভারেন্টি। এই কথাটা যখন বলবে তখন মিয়ানমার কিন্তু আসলে কি হবে, সে সেন্ট মার্টিন চিন্তা করতে মানে 2বার চিন্তা করবে। নাম্বার 2 যেটা, সেটা হলো কমিউনিকেশনটা হলো যোগাযোগটা হলো এটা আনুষ্ঠানিক হবে, এটা কিন্তু অনানুষ্ঠানিক, বার্তা প্রদান আনুষ্ঠানিক ভাবে যোগাযোগ করে সে কি করবে? মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে আনবে,
পররাষ্ট্রমন্ত্রী ডাকবে, পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে তাকে বলবে যে আপনার যেটা করছে এটা আমরা ভালোভাবে নিচ্ছি না। যদি সেটা করে তাহলে পরিণাম ভালো হবে না। নাম্বার 3 যেটা, সেটা হলো থ্রেট, হুমকি প্রদান করা, এবং সরাসরি হুমকি প্রদান করবে। এবং এই হুমকিটা সে প্রদান করবে যে মানে এই হুমকিটা সে অনেক সময় শো করবে, পাওয়ার শো করবে, অনেক সময় সে ডিরেক্ট বলবে যে সে যদি এখানে অ্যাটাক করে তাহলে আমরা কিন্তু মিয়ানমারকে কিন্তু আক্রমণ করব। অথবা সে কি করবে, এখানে যুদ্ধজাহাজ প্রেরণ করে দিবে। সে কি করবে, সীমান্তে সেনা বাড়াবে, অথবা সে একটা অস্ত্রের পরীক্ষা চালাবে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে, আকাশসীমা লঙ্ঘন করবে, বিমান বাহিনী মহড়া দিবে, যৌথ সামরিক মহড়া দিবে। এই সমস্ত কাজ করলে তখন সে কি করবে, থ্রেট ফিল করবে, এবং সে কি করবে, ডেটার হবে। ডেটার মানে হলো বিরতকরণ, অর্থাৎ সে আক্রমণ থেকে বিরত হবে। মানে তাকে এমন একটা পাওয়ার শো করার যে ইফ ইউ স্ট্রাইক মি ফার্স্ট দেন ইউ উইল বি স্ট্রাইকেন হার্ডার, অর্থাৎ সেকেন্ড ডিস্ট্রাইক ক্যাপাবিলিটি শো করা। বাংলাদেশের সেকেন্ড ডিস্ট্রাইক ক্যাপাবিলিটি আছে, এরা শো করতে হবে। এই শো করাটাই হলো থ্রেট প্রদান করা। এবং যদি এটাও কাজ না হয় তখন অ্যাটাকে যেতে হবে, সার্জিক্যাল অ্যাটাক, এটাকে বলা সার্জিক্যাল অ্যাটাক। লাস্ট মোমেন্টে এটাই সার্জিক্যাল অ্যাটাক। এবং এই তিনটি যখন ব্যর্থ হয়, আসলে তিনটি ব্যর্থ হয়ে গেলেই, এই তিনটি স্টেপ যখন ব্যর্থ হয় তখনই আসলে অ্যাটাক বা ওয়ারের দিকে চলে যায়। তখন এগুলো ক্রাইসিস মোমেন্টের ডিসিশন মেকিং প্রসেস। তবে ডিসিশন মেকিং প্রসেস আমি এটা এখানেই আলোচনা করলাম, বিকজ এর বাইরে আর কোনো কিছু নাই। এবং ডিসিশন মেকিং প্রসেস এখন পর্যন্ত কোনো পরীক্ষায় এখন পর্যন্ত কোনো কোনো রিটেনই এখন পর্যন্ত আসে নাই, সেজন্য আমি এখানে এটা ডিসমিস করলাম। এখন পরে কি আছে দেখুন। মানে এখানে মূল পড়া হলো ফরেন পলিসি এন্ড ডিপ্লোমেসি। ডিসিশন মেকিং প্রসেস শব্দটাই কি দেখলাম। এখন দেখেন এরপরে কি আছে, সিলেবাসের মধ্যে আছে ডিটারমিনান্টস অফ ফরেন পলিসি, এটাও এখানে শেষ হয়ে যাবে। ডিটারমিনান্টস, তারপরে আমরা এটা আলোচনা করার পরে আমরা প্রিভিয়াস কোশ্চেন আলোচনা করব, দেন নিউ রিসেন্ট টপিক আলোচনা করব। ডিটারমিনান্টস অফ ফরেন পলিসি অর্থাৎ পররাষ্ট্রনীতির প্রভাবক, পররাষ্ট্রনীতির প্রভাবক সমূহ। অর্থাৎ প্রভাবক সমূহ কি, পররাষ্ট্রনীতি কোন কোন বিষয়ের উপর পররাষ্ট্রনীতি মানে নির্ভর করে, কি কি বিষয়ের উপর পররাষ্ট্রনীতি নির্ভর করে, কি কি বিষয়ের উপর পররাষ্ট্রনীতি নির্ভর করে, বা একটা দেশের পররাষ্ট্রনীতি কোন কোন বিষয়ে কারণে প্রভাবিত হয়, কোন কোন বিষয়ের উপর পররাষ্ট্রনীতি প্রভাবিত হয়। যেমন দেখেন একটা দেশের পররাষ্ট্রনীতি কি রকমের হবে তা একটা দেশের মানে অনেকগুলো দিকের উপর নির্ভর করে। আপনি সবগুলো দিক বের করে তারপর আপনি অভ্যন্তরীণ বা বহিস্থ বলতে পারেন, অথবা আপনি ডিরেক্ট সবগুলো আলোচনা করতে পারেন। যদি অভ্যন্তরীণ আসে অভ্যন্তরীণ লিখবেন, বহিস্থ আসলে বহিস্থ লিখবেন। যেমন দেখেন আমি 1 নম্বরে যদি বলি, 1 নম্বর হলো একটা দেশের মানে ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান পররাষ্ট্রনীতি নির্ভর করে। যে ভৌগোলিক অবস্থান যদি ভালো অবস্থানে হয় তাহলে তার পররাষ্ট্রনীতি শক্তিশালী হবে। আর যদি ভৌগোলিক অবস্থান যদি তার মানে এমন একটা জায়গায় হয় তাহলে যে জায়গাটা খুব চ্যালেঞ্জিং, সেখানে কিন্তু পররাষ্ট্রনীতি কি হবে, দুর্বল পররাষ্ট্রনীতি হবে। আমরা সাউন্ডের জন্য আমি সামনে একটা কথা বলতেছি, মানে আমি খুব ইজি ফিল করতেছি নাকি, আপনারা কি বুঝতেছেন কিনা, না বুঝলে আমাকে একটু জানাবেন। ভৌগোলিক অবস্থান, যেমন দেখেন ইউএস এর অবস্থান, ইউএস এর পররাষ্ট্রনীতি খুব ভালো এবং ইউএস এর পররাষ্ট্রনীতি শক্তিশালী। স্ট্রং পররাষ্ট্রনীতি কেন? বিকজ ইউএস এ এমন একটা অবস্থান যেটা হলো দুটি মহাসাগর, তার একদিকে আটলান্টিক, একদিকে প্রশান্ত মহাসাগর, এবং তার যে প্রতিবেশী দেশ সেটাও কিন্তু ভালো। এক দেশে মেক্সিকো, এক দেশে হলো কানাডা। কানাডা খুবই একটা মডারেট কান্ট্রি। অপরদিকে কি মেক্সিকো যদিও তার জন্য ডিস্টার্ব, কিন্তু ব্যাপারটা হলো যে সে কিন্তু সীমান্ত দেশ দ্বারা কিন্তু কি না ডিস্টার্ব না, মানে বেশি সে আক্রান্ত না, মানে তার সাথে পাওয়ারফুল না। তার মানে ভৌগোলিক অবস্থা ইউএস এর পররাষ্ট্রনীতি স্ট্রং, এবং এই জন্য আফগানিস্তানের পররাষ্ট্রনীতি কিন্তু দুর্বল, উইক পররাষ্ট্রনীতি। বিকজ হলো যে আফগানিস্তান হলো 6টি প্রতিবেশী দেশ, এবং প্রত্যেকটা দেশ হলো যে তার জন্য ডিস্টার্ব। ইরান, পাকিস্তান, তার কাছে হলো তুরস্ক, তুর্কমেনিস্তান, এসব দেশ তার পাশাপাশি। তাহলে এই জন্য ইরান, পাকিস্তান, তারপরে হলো তুর্কমেনিস্তান, তাজিকিস্তান আর উজবেকিস্তান, এরা যে পাশাপাশি দেশগুলো আছে এরা কিন্তু কি তার জন্য তুরস্ক আছে 6টা দেশ তার প্রতিবেশী দেশ। তার মানে এই জন্য আফগানিস্তানের কিন্তু পররাষ্ট্রনীতি দুর্বল ভৌগোলিক অবস্থানের কারণে। এরপরে দেখেন একটা দেশের প্রতিবেশীর আচরণ, এটা আরেকটা পয়েন্ট করতে পারেন। প্রতিবেশীর আচরণের কারণে তার পররাষ্ট্রনীতি কি হয়,
শক্তিশালী এবং দুর্বল হয়। এই জন্যই দেখেন যদি প্রতিবেশী নিউজিল্যান্ডের প্রতিবেশী নাই, এই জন্য তার পররাষ্ট্রনীতি অনেক শক্তিশালী, কারণ তার ওই রকমের কোনো চিন্তা করতে হয় না। অপরদিকে আফগানিস্তানের পররাষ্ট্রনীতি কিন্তু দুর্বল প্রতিবেশীর আচরণের কারণে। নাম্বার 3, জনসংখ্যা। একটা দেশের জনসংখ্যা যদি শিক্ষিত হয়, তারপরে যদি মানে যেটাকে বলে শিক্ষিত হয় এবং যেটাকে বলা যে যারা খুব শান্ত স্বভাবের হয়, তাহলে তার পররাষ্ট্রনীতি কি হবে? শান্ত হবে। এবং পররাষ্ট্রনীতি কি হবে? শক্তিশালী হবে, বা পররাষ্ট্রনীতি কি হবে? যে মডারেট পররাষ্ট্রনীতি হবে। একটা দেশের মানুষ যদি অশিক্ষিত হয়, যদি মূর্খ হয়, তাহলে সে দেশের পররাষ্ট্রনীতি কি হবে? পররাষ্ট্রনীতি কিন্তু দুর্বল পররাষ্ট্রনীতি হবে, সে দেশের পররাষ্ট্রনীতি কিন্তু শক্তিশালী হবে না। নাম্বার 4, ধর্ম। একটা দেশের ধর্ম পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে, যেমন বাংলাদেশ দেখেন, আপনার ইসলাম ধর্মের কারণে ইসরায়েলের সাথে সম্পর্ক নেই। ধর্ম কিন্তু একটা ফ্যাক্ট, ধর্মের কারণে কিন্তু ওয়াইসির সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো। নাম্বার 5, সেটা হলো জনগণের ঐক্য। জনগণের ঐক্য যদি থাকে, ঐক্য থাকলে পররাষ্ট্রনীতি কি হবে? শক্তিশালী পররাষ্ট্রনীতি হয়। যদি জনগণের ঐক্য না থাকলে পররাষ্ট্রনীতি দুর্বল হবে, এবং জনগণের ঐক্যটা কিন্তু ফ্যাক্ট। তারপরে হলো সরকার পররাষ্ট্রনীতির উপরে ব্যাপক প্রভাব ফেলে। যেমন সরকার যদি গণতান্ত্রিক হয়, তাহলে গণমুখী পররাষ্ট্রনীতি, গণতান্ত্রিক দেশ হলে জনকল্যাণমুখী পররাষ্ট্রনীতি। আর যদি গণতান্ত্রিক যদি না হয়, অগণতান্ত্রিক হয়, তাহলে কিন্তু সরকারের স্বার্থ সংশ্লিষ্ট পররাষ্ট্রনীতি হবে। সরকারের স্বার্থ এখানে দেখা হবে, সরকারের স্বার্থ সংশ্লিষ্ট পররাষ্ট্রনীতি তখন হবে। কেন অফ করলো? এখন দেখেন সরকার বললাম, তারপরে দেখেন 7 নম্বরে নাম্বার 7 ঐতিহ্য বা ট্র্যাডিশন। একটা দেশের ঐতিহ্য, যেমন আমাদের 1971-এর কারণে বাংলাদেশ ভারতমুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করে থাকে। 71টা ফ্যাক্ট, মুক্তিযুদ্ধের একটা চেতনা ফ্যাক্ট, এবং এইটার কারণে কিন্তু ভারতমুখী রাশিয়ামুখী পররাষ্ট্রনীতি আমাদের মানে আমরা কি হয়? প্রভাবিত হয়। ঐতিহ্য একটা ফ্যাক্ট। নাম্বার হলো মহাদর্শগত অর্থাৎ বিষয়ের কারণে, যেমন সমাজতান্ত্রিক দেশ কিউবা কিন্তু কিউবা রাশিয়ামুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করে। আবার সমাজতান্ত্রিক উত্তর কোরিয়া রাশিয়ামুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করে থাকে। তার মানে একটা দেশের মতাদর্শ কিন্তু পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে থাকে। নাম্বার 9, ব্যক্তির আচরণ। একটা দেশের ব্যক্তির আচরণ, অর্থাৎ একই দেশে দুজন থাকবে, যেমন ট্রাম্প এবং বাইডেনের পররাষ্ট্রনীতি কিন্তু আলাদা। ট্রাম্প ও বাইডেন এই দুজনের পররাষ্ট্রনীতি কিন্তু ভিন্ন। যেখানে ভিন্ন কেন? কিছুটা ভিন্ন। ইউএস এর ফরেন পলিসি তো থাকবেই, ঠিক থাকবে, ব্যক্তির আচরণের কারণে ভিন্ন হয়েছে। যেমন দেখেন ট্রাম্প, তিনি কিন্তু কি চেয়েছেন? ট্রেড ওয়ার করেছেন, অর্থাৎ বাণিজ্য যুদ্ধ করেছেন। তিনি চীনের সাথে বাণিজ্য যুদ্ধ করেছেন, মেক্সিকোর সাথে বাণিজ্য যুদ্ধ করেছেন, এবং ট্রেড ওয়ার গ্রহণ করেছেন। এবং ট্রাম্প কিন্তু একটা কি, সে হলো কিন্তু নন গ্লোবাল লিডার, এবং সে কিন্তু একজন পপুলিস্ট লিডার। এবং সেই নন গ্লোবাল কি, সে যুক্তরাষ্ট্রকে বিভিন্ন আনুষ্ঠানিক থেকে বের করে দিয়েছে। সে যুক্তরাষ্ট্রকে প্যারিস এগ্রিমেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে, মানবাধিকার কাউন্সিল থেকে নাম প্রত্যাহার করেছে, তারপর ইউনেস্কো থেকে নাম প্রত্যাহার করেছিল, ডাব্লিউটিও ত্যাগ করার হুমকি দিয়েছিল, G7 ত্যাগ করার হুমকি দিয়েছিল, TTIP স্থগিত করে দিয়েছিল। এবং সে নন গ্লোবাল লিডার, এবং তার একটা নীতি ছিল যে আমেরিকা ফর আমেরিকানস, এবং আমেরিকা অন্যদের জন্য কাজ করবে না, আমেরিকার জন্য কাজ করবে। এবং এই যে নন গ্লোবাল লিডার, এটা হল ট্রাম্প। আর বাইডেন কি করছে? তিনি কিন্তু ক্ষমতা আসার পরে ইউনেস্কোতে ঢুকছে, আবার প্যারিস এগ্রিমেন্টে ইন করেছে, TTIP কে রিইনস্টল করেছে। তো এই যে বিষয়গুলো, এটা হলো যে ব্যক্তির আচরণের কারণে পররাষ্ট্রনীতি ভিন্ন হতে পারে। নাম্বার 10 হলো
যেমন দেখেন ইউএন সনদ এবং জাতিসংঘ সনদের জাতিসংঘের সদস্য যে সে জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পররাষ্ট্রনীতি গ্রহণ করবে। যদি জাতিসংঘের সদস্য কেউ না হয় তাহলে তার ভিন্ন পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, অর্থাৎ জাতিসংঘের সনদ সে মানে না, এবং জাতিসংঘের যে 2 নং অনুচ্ছেদ আছে এখানে অনেক কিছু সে না মেনে পররাষ্ট্রনীতি গ্রহণ করতে পারে। অর্থাৎ যে সদস্য সে কিন্তু ইউএন সনদকে মেনে পররাষ্ট্রনীতি গ্রহণ করবে। তারপরে ইউএন সনদের কোন কাইন্ড অফ সেন্সর অফ ফরেন পলিসি অফ এনি কান্ট্রি। নাম্বার 11, ইউএন সনদ একটা ফ্যাক্ট। এরপরে হলো যে আপনার একটা দেশের কনস্টিটিউশন, সংবিধান, একটা দেশের সংবিধান পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে। সংবিধান যদি গণমুখী সংবিধান হয় এবং একটা দেশের সংবিধান যখন পার্লামেন্ট কর্তৃক স্বীকৃত হবে তখন কিন্তু সে সংবিধানকে অনুসরণ করে পররাষ্ট্রনীতি গ্রহণ করবে। অর্থাৎ সংবিধান যদি তার না থাকে বা সংবিধানে যদি দায়বদ্ধতা না থাকে তাহলে সেই অনুসারে পররাষ্ট্রনীতি গ্রহণ করা হয়। নাম্বার 12, তাহলে ইউএন সনদ, সংবিধান। এরপরে বলতে পারেন অর্থনৈতিক শক্তি। অর্থনৈতিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি যদি তার যদি শক্তিশালী হয় তাহলে তার পররাষ্ট্রনীতি কিন্তু শক্তিশালী হবে। যদি অর্থনৈতিক শক্তি যদি দুর্বল হয় তাহলে পররাষ্ট্রনীতি কি হবে? দুর্বল হবে। অর্থাৎ অর্থনৈতিক শক্তির উপর ডিপেন্ড করে পররাষ্ট্রনীতি গৃহীত হয়ে থাকে। অর্থনৈতিক শক্তি একটা ফ্যাক্ট। নাম্বার 13, সেটা হলো জোটের সদস্য। জোটের সদস্য, ন্যাটো জোটের সদস্য যারা, যেমন ধরেন ন্যাটোর সদস্য যারা, এই ন্যাটোর সদস্যরা তারা কিন্তু ন্যাটোর গঠনতন্ত্র মেনে পররাষ্ট্রনীতি গ্রহণ করবে। ন্যাটোর সদস্য যারা, যেমন ন্যাটোর কোনো দেশ যদি আক্রান্ত হয় তাহলে ন্যাটো সম্পূর্ণ ওই যুদ্ধের কি করবে? তারা ন্যাটোর দায়ভার নেবে এবং ন্যাটো সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে। দেখেন ইউক্রেন যুদ্ধে ন্যাটোকে কেন ইউক্রেনকে কেন ন্যাটোতে নেওয়া হয় না? কারণ ইউক্রেন যদি ন্যাটোতে যায় তাহলে আলটিমেটলি ইউক্রেন যুদ্ধে সকল খরচ ন্যাটোকে বহন করতে হবে। তার মানে দেখেন ন্যাটো সদস্য যারা তার কিন্তু ন্যাটোকে মেনে পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হয়। অর্থাৎ জোটের সদস্য একটা ফ্যাক্ট। নাম্বার 13, দেখি আরো পাই কিনা। নাম্বার 14, নাম্বার 14 থেকে সামরিক শক্তি। একটা দেশের সামরিক শক্তি যদি শক্তিশালী হয়, সামরিকভাবে শক্তিশালী হলে তার কিন্তু পররাষ্ট্রনীতি শক্তিশালী হবে। যদি সামরিকভাবে শক্তিশালী না হয় তাহলে তার পররাষ্ট্রনীতি দুর্বল হবে। আর পররাষ্ট্রনীতি ক্ষেত্রে সামরিক শক্তিটা খুবই ফ্যাক্ট। অর্থনৈতিক শক্তি ফ্যাক্ট, সামরিক শক্তি ফ্যাক্ট। নাম্বার 15, কূটনৈতিক নৈপুণ্যতা বা কূটনৈতিক শক্তি। যদি একটা দেশের কূটনৈতিক শক্তি যদি ভালো না হয়, কূটনৈতিক নৈপুণ্যতা যদি ভালো না থাকে তাহলে তার পররাষ্ট্রনীতি ভালো হবে না। একটা দেশের কূটনৈতিক নৈপুণ্যতা থাকলে তার পররাষ্ট্রনীতি ভালো হবে। নাম্বার 16, নির্ভরশীলতা। এবং যেটা যে দেশটা নির্ভরশীল, অন্য দেশের উপর নির্ভরশীল, সেই দেশের পররাষ্ট্রনীতি দুর্বল হবে। যে দেশ অন্য দেশের প্রতি নির্ভরশীল না তার পররাষ্ট্রনীতি শক্তিশালী হবে। আর নির্ভরশীল হলে পররাষ্ট্রনীতি দুর্বল হবে। যেমন দেখেন অনেকটা মিয়ানমার চীনের উপর নির্ভরশীল এবং চীনের একটা স্যাটেলাইট স্টেট হলো মিয়ানমার। তাহলে মিয়ানমার চীনের ইচ্ছা অনিচ্ছায় পররাষ্ট্রনীতি গ্রহণ করে থাকবে। তাহলে এই জন্য এইটা হলো সার্বভৌম শক্তি। নাম্বার 17, সার্বভৌম শক্তি। সার্বভৌম শক্তি, একটা দেশের সার্বভৌমত্ব, একটা দেশের সার্বভৌমত্ব যদি থাকে, সার্বভৌমত্ব কোনটা? সার্বভৌমত্ব হলো যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতা। যদি এটা তার থাকে তাহলে তার পররাষ্ট্রনীতি কি হবে? যে সে তার স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়নে সে স্বাধীন থাকবে। যদি সে সার্বভৌমত্ব না থাকে তাহলে পররাষ্ট্রনীতি প্রণয়নে সে স্বাধীনতা ভোগ করবে না। যেমন তাইওয়ান, পররাষ্ট্রনীতি প্রণয়নে সে কিন্তু সার্বভৌম শক্তি না থাকার কারণে সে কিন্তু পররাষ্ট্রনীতিতে গ্রহণে কিন্তু স্বাধীন না এবং তার পররাষ্ট্রনীতি শক্তিশালী না। অপরদিকে চীনের পররাষ্ট্রনীতি কিন্তু শক্তিশালী, কারণ তার সিদ্ধান্ত প্রণয়নে সে কি স্বাধীন। অর্থাৎ সার্বভৌম শক্তি কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে। আই থিঙ্ক এই এতগুলো বললাম, পরীক্ষা আসলে যেন অন্তপক্ষে 8টা লিখতে পারেন। 4 নম্বর প্রশ্ন আসবে, 8টা পয়েন্ট মিনিমাম লিখবেন। আপনারা যা লিখছেন প্রথম পরীক্ষায় অনেকে অনেক ভালো লিখছেন, অনেকে গাইবি লিখছেন। গাইবি লিখলে খবর আছে ভাই, গাইবি লিখলে খুবই খবর আছে। দেখেন না, একজনের 6 পাইছেন পরীক্ষায়, যে পরীক্ষা দ্বিতীয় পরীক্ষাটা হয়েছে সেখানে একজনের 6 পাইছেন, 7.2। একজনে যে মানে কি বুঝাইছেন ওরে বাবা, মানে অল্প অল্প লিখে মনে করছে যে অনেক নাম্বার পেয়ে যাবে। আসলে অল্প লিখলে হয়, কিন্তু আপনার বেসিক লিখতে হবে। তো আপনি খালি গোজামিল দিয়ে লিখতেছেন তাহলে হবে না। একজন 30 পাইছে, ওনার কথা আসলে খুব অ্যাপ্রিসিয়েটেবল, উনি আরো বেশি নাম্বার পাইবেন।
30 যিনি পাইছেন 30 মানে 24 আপ যারা পাইছেন তারা সবাই খুব লজিক্যাল লিখছেন, 23.5 বা 23, 21 তারা মোটামুটি ভালো লিখছেন। তারা দুই একটা প্রশ্ন ভুল লেখার কারণে তাদের নাম্বারটা হয়তো কমে গেছে। আর যারা 30 পেয়েছেন, 30 আপ পেয়েছেন, 27, 28 এরা আসলে খুব ভালো লিখছেন। এবং আমি তো খাতায় দাগ দিছি, কিন্তু ওনারা খাতায় দাগ দিবেন না। যারা দেখেন তারা কিন্তু খাতায় দাগ দেন না, তারা কিন্তু খাতা একেবারে ফ্রেশ থাকে। কারণ যে ডাবল এক্সামিনার থাকে এই জন্য খাতায় দাগ দিতে পারে না, তারা জাস্ট নোট লিখে দেয় যে এখানে এত নম্বরে এত দিছে। যাই হোক, আমার মনে হয় তারা ভালো পরীক্ষা দিবেন। যারা মোটামুটি পুরো পরীক্ষা দিতে ভালো পাবেন। অনেকে ক্লাস করেন না, খালি ডায়েরি লেখেন। ক্লাস করতে হয়, ক্লাস করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। রাসেল ভাইপার ভাই, রাসেল ভাইপার কি যে হইতেছে, একটা আতঙ্ক ছড়াইতেছে রাসেল ভাইপার। ওকে, নেক্সট ডিপ্লোম্যাটিক ফাংশনস। খুবই ভালো একটা টপিক, কিন্তু পরীক্ষা আসে না। কেন যে আসে না এটা? ডিপ্লোম্যাটিক ফাংশনস অর্থাৎ ডিপ্লোমেসি মানে ডিপ্লোম্যাটিক মিশনগুলোর কি কি কাজগুলো করে থাকে সেটা। ফাংশন মানে কার্যাবলী। একটা ডিপ্লোম্যাটিক মিশনে কোন কোন অফিসার থাকেন, ডিপ্লোম্যাটিক মিশনসে কারা কারা কোন কোন র্যাঙ্কের কর্মকর্তা থাকেন, তারপরে হলো একটা ডিপ্লোম্যাটিক মিশনসের মিশন এবং কনসুলেটের কাজ কি, ডিপ্লোম্যাট এবং এনভয়ের কাজ কি, তারপরে হলো ডিপ্লোম্যাটিক কোর কাকে বলে, ডিপ্লোম্যাটিক ব্যাগ কাকে বলে, তারপরে একজন গুড ডিপ্লোম্যাটের আসলে বৈশিষ্ট্য কি হবে, তারপরে হলো এখান থেকে আরো আসে যে পার্সোনা নন গ্রাটা শব্দটা এখন পর্যন্ত আসে নাই, যে কোনো সময় আসতে পারে। পার্সোনা নন গ্রাটা ওটা ইমিউনিটিস এবং প্রিভিলেজের সাথে জড়িত। তো যাই হোক, আমি আরেকটা বিষয় হলো ডিপ্লোম্যাটিক ফাংশনস এর মধ্যে একটা বিষয় হলো ইন্টারভেনশন, হস্তক্ষেপ। হস্তক্ষেপ বলতে একটা কথা আছে যে একটা দেশ কখন কোন দেশে কোন ব্যাপারে কথা বললে হস্তক্ষেপ হবে, কোন ব্যাপারে কথা মানে কোন ইস্যুতে জড়িয়ে গেলে হস্তক্ষেপ হবে না, এবং কোন ইস্যুতে জড়িয়ে গেলে হস্তক্ষেপ হবে। এই হস্তক্ষেপটা বোঝা উচিত যে হোয়াট ইজ ইন্টারভেনশন, ইন্টারভেনশনটা কি। যেমন দেখেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে। ইউক্রেনে আক্রমণ করে সে বলছে যে আমরা মানে ইন্টারভেনশন করি নাই, তারা বলছে আমরা হস্তক্ষেপ করি নাই, আমরা রেসপেক্ট দেয়ার সভারেন্টি, এটা বলছে। কিন্তু বলছে কি যে আমি আসলে আর্টিকেল 51 কে অনুসরণ করেছি। জাতিসংঘের আর্টিকেল 51 কি আছে যে যদি কেউ আক্রমণের শিকার হবে এমন আশঙ্কা থাকে, বা আক্রমণের শিকার হয়ে থাকে বা আশঙ্কা থাকে, তাহলে সে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এইটাকে দেখায় সে কি করছে, সে ইউক্রেনে আক্রমণ করছে এবং বলছে যে ইটস নট ইন্টারভেনশন। সো এই হস্তক্ষেপটা ডিপ্লোম্যাটিক ফাংশনস এর অন্তর্ভুক্ত। তো ডিপ্লোম্যাটিক ফাংশনস এর মধ্যে যেটা আমি দেখতে পারি যে ডিপ্লোম্যাটিক ফাংশনস আসলে মিশন কি কি কাজ করে থাকে, মিশনের কাজ কি, ডিপ্লোম্যাটিক মিশনের কাজ কি কি, যে কাজগুলো আসলে নর্মালি যে কাজগুলো করে থাকে সেটা হলো, এক নম্বরে যদি ধরি সেটা হলো তারা ব্যবসায়িক কাজ করে থাকে। ব্যবসায়িক কাজ অর্থাৎ ব্যবসায়িক যোগাযোগের কাজ করে। আমি ব্যবসায়িক শব্দটা লিখলাম যে ব্যবসায়িক যোগাযোগ, ব্যবসায়িক স্বার্থ উদ্ধার, ব্যবসায়িক কমিউনিকেশন বা যোগাযোগ, এই কাজগুলো করে থাকে। দুই নম্বরে কি করতে পারে, তারা নাগরিক নিবন্ধনের কাজ করে থাকে। নাগরিক নিবন্ধন বললো যে রিসিভিং স্টেটে তাদের দেশে যে সিটিজেন গুলো আছে তাদের নাগরিক নিবন্ধনটার কাজ করে থাকে। এরপর তারা কি করে, ভিসা নিয়ে কাজ করে থাকে। ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে, ভিসা প্রসেসিং সংক্রান্ত কাজ করে। নাম্বার 4, তারপরে কি করে, তারা হলো বিভিন্ন অ্যাসিস্ট্যান্স দিয়ে কাজ করে, অর্থাৎ মানবিক সহায়তা তাদের দেশের এবং
ওই রিসিভিং স্টেটে তাদের দেশের যে নাগরিক এবং ওই রিসিভিং স্টেটে যদি কোনো রকমের সহযোগিতা লাগে তাহলে তার সেন্ডিং স্টেট থেকে সে সাহায্য সহযোগিতা এনে তাদেরকে প্রদান করে থাকে, অর্থাৎ মানবিক সহায়তা সংক্রান্ত কাজ করে থাকে। এরপরে হলো তারা যেটাকে বলে সেটা হলো যে কাউন্টার টেরোরিজমে ভূমিকা রাখে। কাউন্টার টেরোরিজম, দু দেশের মধ্যে কাউন্টার টেরোরিজম, এই কাউন্টার টেরোরিজমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ সন্ত্রাসবাদ দমনে কাজ করে থাকে। পিস অ্যান্ড সিকিউরিটি এস্টাবলিশে কাজ করে। পিস অ্যান্ড সিকিউরিটি, দু দেশের মধ্যে পিস অ্যান্ড সিকিউরিটি এটা কাজ করে থাকে। এরপর হলো তারা সর্বোচ্চ যোগাযোগ ও প্রচারে ভূমিকা রাখে। সর্বোচ্চ যোগাযোগ ও প্রচারের ভূমিকা রাখে। অর্থাৎ প্রচারে বলতে যে একটা সেন্ডিং স্টেটের একটা বার্তা তারা রিসিভিং স্টেটে প্রচার করে থাকে, যাতে দুই দেশের উপকার হয়, দুই দেশের লাভবান হয়। যেমন মালয়েশিয়া আমাদের কাছ থেকে 8 লাখ শ্রমিক নেবে, 40,000 টাকায় 8 লাখ শ্রমিক, মাথা পিছু 40,000 টাকায় তারা 8 লাখ শ্রমিক নেবে। এখন এই শ্রমিকটা শুধুমাত্র কি আমাদের লাভ? এটা তো ওদেরও লাভ, কারণ শ্রমিক তো ওদেরও দরকার। আমাদের শ্রমিক যাবে ওখানে কাজ করবে, ওদের দেশের অর্থনীতিতে জিডিপিতে ভূমিকা রাখবে। কিন্তু আমার দেশের শ্রমিক তো আমার দেশের জিডিপিতে ভূমিকা রাখবে না, তারা তো সেই দেশের জিডিপিতে ভূমিকা রাখবে, আমার এখানে জিএনপি তে কিছু ভূমিকা রাখবে। কিন্তু আমারও যেমন লাভ হচ্ছে, ওরও তেমন লাভ হচ্ছে। এই যে যৌথ প্রচার প্রসারে তারা ভূমিকা রাখে। তারপর হলো যে সম্পর্ক স্বাভাবিক রাখে, দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রাখে। এই কাজগুলো ডিপ্লোম্যাটিক মিশন করে থাকে। এখন ব্যাপারটা হলো যে ডিপ্লোম্যাটিক মিশনের ক্ষেত্রে প্রশ্ন আসে যে একজন ডিপ্লোম্যাট কি কি কাজ করে থাকে, ডিপ্লোম্যাট কি কি ভূমিকা রাখেন। একজন ডিপ্লোম্যাট যে অনেক সময় আসে যে একজন কূটনীতিকের কি কি কাজ থাকে। যদি বলা হয় যে ফাংশনস অফ এ ডিপ্লোম্যাট, তাহলে ফাংশনস অফ এ ডিপ্লোম্যাট, এটা তো মিশনের কথা বললাম আমি এতক্ষণ। তাহলে ডিপ্লোম্যাটের ভূমিকা কি, ফাংশনস অফ এ ডিপ্লোম্যাট, সেক্ষেত্রে কি কি ভূমিকা সে রাখে। যেমন এক নম্বরে সে যেটা করে কনসুলার সার্ভিস দিয়ে কাজ করে। কনসুলার সার্ভিসেস কি? কনসুলার সার্ভিসেসটা হলো বেসিক্যালি কনসুলার সার্ভিসেস মানে কনসুলার সেবা। কনসুলার সেবা মানে সিটিজেন সেবা, নাগরিক সেবা থেকে এটা আসছে। এখন কনসুলেট জেনারেল সেটা কিন্তু ব্যবসায়িক পারপাস। হ্যাঁ, এখানে যে কাজটা করে ওরা সাধারণত 3টি কাজকে গুরুত্ব দেয়। কনসুলার সার্ভিসেস তারা 3টি কাজকে গুরুত্ব দেয়। যেমন একটা কাজ হলো যে জনসেবা সংক্রান্ত। এখন জনসেবা সংক্রান্ত যেগুলো আছে, যেমন ধরেন আমাদের দেশের নাগরিকদের এই যে বিষয়টা লাগবে, যে নাগরিকদের অ্যাম্বুলেন্স লাগবে, প্রবাসী শ্রমিকদের লিগাল সাপোর্ট লাগবে, এই যে লিগাল সাপোর্ট দেয়। তারপর হলো যে অর্থনৈতিক সাংস্কৃতিক প্রযুক্তিগত এই বিষয়গুলো নতুন যুক্ত হয়েছে, এইগুলো এই সেবাগুলো তারা প্রদান করবে। এরপরে হলো তারা যে এই যে জনসেবা সংক্রান্ত, এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। যেমন ভিসা আছে, ভিসা রিনিউ করা, যেমন আছে তার ভোটার লিস্ট হওয়া, তারপর ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এই সমস্ত যে কাজগুলো সেটা হলো কনসুলার সার্ভিসেস। এই কাজগুলো ডিপ্লোম্যাট করে থাকে। এরপর হলো নাম্বার 2, তার দ্বিতীয় যে কাজটা সেটা হলো রিলেশনশিপ বিল্ডিং বা রিলেশনশিপ বিল্ডিং, অর্থাৎ সম্পর্ক প্রতিষ্ঠা করা। অর্থাৎ একজন ডিপ্লোম্যাট তিনি কি করবেন, দুই পক্ষের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করবেন, রিলেশনশিপ বিল্ডিং। এরপর হলো যে মিডিয়া অ্যান্ড পাবলিসিটি। মিডিয়া মানে তারা মধ্যস্থতাকারী থাকে এবং তারা প্রচার করে, যেটা একটু আগে বললাম যে মিশনও যে কাজটা করে একজন ডিপ্লোম্যাটও সেই কাজটাই যে প্রচারের ভূমিকা রাখে। এরপর হলো যে রেসপন্ডিং, যে কোনো ব্যাপারে তারা একজন ডিপ্লোম্যাট তিনি রেসপন্ডিং করেন, যে কোনো ব্যাপারে তিনি রেসপন্ড করবেন, অর্থাৎ দুই দেশের নাগরিকদের সুবিধার জন্য দ্রুত তিনি রেসপন্স করবেন। এরপর হলো যে রেসপন্ডিং করা, কনসুলার সার্ভিসেস, রিলেশনশিপ বিল্ডিং, মিডিয়া এন্ড পাবলিসিটি, রেসপন্ডিং। নাম্বার 5
নাম্বার 5 হলো যে ন্যাশনাল ইন্টারেস্ট অর্জন করা, অর্থাৎ এসি ন্যাশনাল ইন্টারেস্ট এসি বেশি ভূমিকা রাখবে। এখন যদি বলা হয় যে গুড ডিপ্লোম্যাট কি করবে, এই একজন গুড ডিপ্লোম্যাট যেটা করবে, এই গুড ডিপ্লোম্যাট অনেক সময় আসে যে গুড ডিপ্লোম্যাট আসলে কে, উনি আসলে এই গুড ডিপ্লোম্যাট তিনি আসলে দুজনের কাছে গ্রহণযোগ্য থাকবেন এবং রিসিভিং স্টেট এবং সেন্ডিং স্টেট দুই দেশের জন্য একটা বিশ্বস্ত লোক থাকবেন। অর্থাৎ তিনি বিশ্বস্ত লোক বলতে এটা যে রিসিভিং স্টেট মনে করবে তাকে যদি আমি বিষয়টা জানাই আসলে তিনি রিলায়েবল পারসন এবং তিনি খুবই রিলায়েবল এবং তিনি আমার স্বার্থ আমি যেটা চাচ্ছি সে আমার মেসেজটা বুঝতে পারছে। অর্থাৎ মেসেজটা বোঝার জন্য সে কি মানে দুই দেশের কাছে কি থাকবেন, তিনি ট্রাস্টওয়ার্থি থাকবেন এবং দুই দেশের কাছে তিনি কি থাকবেন একজন যে তিনি আসলে একজন ডিপ্লোম্যাট যে তিনি ওয়ারকে অ্যাভয়েড করতে চান, তিনি রিলেশন বিল্ড আপ করতে চান, তিনি ফ্রেন্ডশিপ চান, তিনি অ্যালায়েন্স চান, তিনি মৈত্রী চান, মিত্রতা চান, তিনি কিন্তু কি চান না, বৈরিতা চান না এবং তিনি এমন কোনো মেসেজ দিবেন না যে কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক ব্যাঘাত ঘটে। এখন একটা বলবেন যে ভাই বিশ্বস্ত তো সে সবসময় রিসিভিং স্টেটে থাকবে, সেন্ডিং স্টেটে থাকবে, সেন্ডিং স্টেটে তো থাকবেই, সে বিশ্বস্ত বলেই তো আসছে, কিন্তু রিসিভিং স্টেটের কাছে তিনি যেন বিশ্বস্ত হয়ে মানে আশ্বস্ত হন যে আসলে তিনি কি করবেন, মিসগাইড করবেন না, আমার যে ডিমান্ডটা সেই ডিমান্ডটাকে তিনি মিসগাইড করবেন না, এইটার জন্য রিসিভিং স্টেট তার প্রতি আশ্বস্ত রাখে। আর উভয়ের জন্য আস্থাশীল হন এবং তিনি রিসিভিং স্টেটের আইন কানুন সম্পর্কে অবগত থাকেন। কারণ আমাদের আইন কানুন সম্পর্কে অবগত, কারণ আছে কিন্তু মানে ভিয়েনা কনভেনশনের আর্টিকেল 41-42 সেখানে কিন্তু বলা আছে যে আইন কানুন সম্পর্কে অবগত থাকতে হবে। যদি রিসিভিং স্টেটে কোনো আইন কানুন সম্পর্কে যদি অবগত না থাকেন, ভঙ্গ করেন, তাহলে কিন্তু তাকে পার্সোনাল নন গ্রাটা করা যাবে। পার্সোনাল নন গ্রাটা করার কিন্তু যে 5টা শর্ত আছে তার মধ্যে একটা অন্যতম শর্ত কিন্তু এটা যে রিসিভিং স্টেটের কোনো প্রচলিত নিয়ম বা আইন ভঙ্গ করা, আইন ভঙ্গ করে ফেলেন তাহলে সে কি হবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন একটা কথা বলা আছে যে গ্রেপ্তার এড়াতে, সেটা প্রিভিলেজের মধ্যে, কিন্তু যদি আইন মানে যেটা প্রচলিত যে আইনটা আছে, আইন যদি তিনি ভঙ্গ করে থাকেন, যেমন এমন যে ওই দেশের নিরাপত্তার জন্য ব্যাঘাত ঘটে, ওই দেশের শৃঙ্খলার জন্য ব্যাঘাত ঘটে, এমন যদি কোনো আইন তিনি ভঙ্গ করে ফেলেন তাহলে তাকে কি করা যায়, তাকে তিনি পার্সোনাল নন গ্রাটা করতে পারবেন। তাকে গ্রেপ্তার এড়ানো যাবে, কিন্তু এমন না যে তাকে ফৌজদারি মামলাও দেওয়া যাবে না, কিন্তু তাকে পার্সোনাল নন গ্রাটা করা যাবে। পার্সোনাল নন গ্রাটা পেলেও তাকে যে আমি ওখানে আসতেছি তার যে সুবিধা, তার যে একটা দেশের যে প্রিভিলেজ গুলো পায় সেগুলোকে কেড়ে নেয়। তাহলে প্রিভিলেজ গুলো জানলেই বুঝতে পারবো পার্সোনাল নন গ্রাটা কি, প্রিভিলেজ গুলো তুলে নিলেই সে পার্সোনাল নন গ্রাটা হয়ে যাবে বা অবাধিত ব্যক্তি হয়ে যাবে। এখন বিষয় হলো যে ডিপ্লোম্যাটের ফাংশন দেখবেন। এখন একটা বিষয় হলো যে এখানে কত ধরনের অফিসার্স থাকে, একটা মিশনে অফিসার্স থাকে অনেক। যেমন এখানে অফিসার্স গুলো খুব সুন্দর যে বলতে পারবেন, যেমন বলতে পারেন যে ম্যানেজমেন্ট অফিসার্স, ইকোনমিক অফিসার্স, ট্রেড অফিসার্স, পলিটিক্যাল অফিসার্স, মিডিয়া অফিসার্স, অনেকগুলো অফিসার নিয়ে গঠিত হয় ডিপ্লোম্যাটিক মিশন। কিন্তু কথা হলো যে এখানে যে ডিপ্লোম্যাটিক মিশনের যিনি মানে যেটাকে বলে ডিপ্লোম্যাটিক মিশনের যে র্যাঙ্ক, এই র্যাঙ্ক কারা কারা থাকে এবং কোন কোন পর্যায়ে থাকে এবং ডিপ্লোম্যাটিক মিশনটা কিভাবে কাজ করে আসলে ডিপ্লোম্যাটিক মিশনে কোন পদের কে কে থাকে সেটা যেভাবে থাকে সেটা যদি বলতে হয় তাহলে এটা বলতে পারবেন যে হাই কমিশনার, অ্যাম্বাসাডর, নানসিও। হাই কমিশনার, অ্যাম্বাসাডর, নানসিও মানে ব্যাপারটা কি, নানসিও মানে হলো ভ্যাটিকান সিটি থেকে যিনি আসেন, নানসিও ফ্রম হলিসি, হলিসি মানে হলো ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি থেকে তিনি ভ্যাটিকান থেকে যিনি প্রতিনিধিত্ব করেন, ভ্যাটিকান থেকে যিনি বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করেন তাকে বলা হয় নানসিও।
আর হাই কমিশনার বলা হয় যারা কমনওয়েলথভুক্ত রাষ্ট্র থেকে প্রতিনিধিত্ব করেন, এগুলো পিডিতে পড়ছেন। আর অ্যাম্বাসেডর হলো যে কোনো সংস্থায় বা যে কোনো দেশে উইদাউট ভ্যাটিকান অর কমনওয়েলথ এই দুটো থেকে আলাদা হলে তখন সে কি হবে, অ্যাম্বাসেডর হবে। এবং অ্যাম্বাসেডর থেকে এখানে যারা যারা হন, হাই কমিশনার যিনি হন তিনি হন কি, তিনি হলেন যে এখান থেকে যিনি হন তাকে বলে ইন্টারনানসিও। অ্যাম্বাসেডর যিনি তিনি অবশ্যই কি অ্যাসিস্ট্যান্ট অ্যাম্বাসেডর, এখানে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার। কিন্তু বেসিক্যালি হলো এই তিনজনকে যিনি ভারপ্রাপ্ত থাকেন তাকে বলা হয় চার্জ দ্য অ্যাফেয়ার্স। চার্জ ডি, এখানে ডি এর পরে কিন্তু একটা অ্যাপোস্ট্রোফি আছে, অ্যাফেয়ার্স, চার্জ ডি অ্যাফেয়ার্স। তাহলে চার্জ ডি অ্যাফেয়ার্স তিনি হলেন, তারপরে থাকে এরপরে মিনিস্টার। মিনিস্টারের পর থাকেন এখানে আরেকজন, এই র্যাঙ্কের আরো একজন থাকেন, একজন থেকে মিনিস্টার, দেখাতে পারতেছেন পুরো পৃষ্ঠা লাগবে। হেড অফ মিশন, হেড অফ মিশন যে থাকেন তিনি হতে পারেন হাই কমিশনার, অ্যাম্বাসেডর অথবা নানসিও। এরপরে তিনি থাকেন চার্জ দ্য অ্যাফেয়ার্স, চার্জ ডি অ্যাফেয়ার্স, ভারপ্রাপ্ত মিশন প্রধান, ভারপ্রাপ্ত মিশন প্রধান। এরপরে হলো মিনিস্টার, কনসুলেট জেনারেল, আর নানসিওর ক্ষেত্রে ওটা আর দরকার নাই, নানসিও পর্যন্ত না, ওটা পরীক্ষা আসে না। কনসুলেট জেনারেল, মিনিস্টার। কনসুলেট জেনারেল হলো যে এরপরে থাকেন কনসাল জেনারেল, আর ওখানে দরকার নাই। আরেকটা আছেন এখানে মিনিস্টার, একটা হলো অ্যাটাশে, ATTACAC। এখন অ্যাটাশের একটা বিষয় আছে, অ্যাটাশে অনেক সময় এটা অ্যাটাশে কোন লেভেলে হবেন সেটা বিষয়। অ্যাটাশে যদি আপনার মানে অ্যাটাশে অ্যাটাশে জাস্ট এটাই যে ফরেন মিনিস্ট্রির বাইরে থাকবেন। অ্যাটাশে ফরেন মিনিস্ট্রির বাইরে, ফরেন মিনিস্ট্রি থেকে যাবেন না। ফরেন মিনিস্ট্রি মনে করলো যে তার একজন মিলিটারি এক্সপার্ট লাগবে, তার একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট লাগবে, তার একজন ধরেন আপনার ট্রেড এক্সপার্ট লাগবে, তার একজন ধরেন একটা বিশেষ চিকিৎসক লাগবে, ধরেন একটা ইলেকট্রিশিয়ান লাগবে, উনি কিন্তু সে কিন্তু ডিপ্লোম্যাট না। সে জাস্ট হলো যে মানে ডিপ্লোম্যাটিক মিশনে যাবেন তিনি ফ্রম অ্যানাদার মিনিস্ট্রি। সাধারণত অ্যাটাশে হলো মিলিটারি অ্যান্ড ডিফেন্স। যদি মিলিটারি অ্যাটাশে হয়, মিলিটারি এবং ডিফেন্স হয়, তাহলে ওর লেভেলে থাকবে, এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারেন মিলিটারি অ্যান্ড ডিফেন্স। যদি মিলিটারি এবং ডিফেন্স না হন তাহলে তিনি যে কোনো পর্যায়ে থাকতে পারেন। অনেক সময় থার্ড সেক্রেটারি পরেও অ্যাটাশের নাম লেখা থাকে, কারণ একজন ইলেকট্রিশিয়ান সে কিন্তু অ্যাটাশে, কারণ সে ফরেন মিনিস্ট্রির বাইরে। এখন মিনিস্টার, এরপরে এটা অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার বলে, অনেক সময় এটাকে ইকোনমিক মিনিস্টার বলে। এখন ইকোনমিক মিনিস্টারটা পুরোপুরি উঠে গেছে, বাংলাদেশে এটা প্র্যাকটিস নাই। ইকোনমিক মিনিস্টার এখন অনেকটাই উঠে গেছে। আপনি দেখবেন ওই তালিকা যখন যাবেন ওখানে ইকোনমিক মিনিস্টার খুব একটা বেশি খুঁজে পাবেন না, মানে ওই যে মোফাতে গেলে। এরপরে হলো কি ফার্স্ট সেক্রেটারি।
ফার্স্ট সেক্রেটারি। ভাইবে জিজ্ঞেস করে মানে ফরেন সেক্রেটারি আর মিশন সেক্রেটারির মধ্যে পার্থক্য কি? ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, থার্ড সেক্রেটারি। আপনি যখন জয়েন করবেন তখন আপনি ক্যামেরা কি দেখা যায়? আচ্ছা ঠিক আছে। ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, থার্ড সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ইকোনমিক মিনিস্টার আর মিনিস্টার, আর হলো কনসুলেট জেনারেল, কনসাল জেনারেল, অ্যাটাশে। কনসুলেট জেনারেল কি? ইনি হলেন মানে কনসুলেটে যিনি থাকেন, কনসুলেট জেনারেল, ইনি বেসিক্যালি হলেন যে কনসুলেট কি? কনসুলেট, কনসুলেট হলো দূতাবাসের শাখা অফিস, দূতাবাসের শাখা অফিস রাজধানীর বাইরে, রাজধানীর বাইরে অবস্থিত, ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, ব্যবসার পাশাপাশি, ব্যবসায়িক কাজের পাশাপাশি নাগরিক সেবা প্রদান করে, নাগরিক সেবা প্রদান করে, অর্থাৎ রিসিভিং স্টেটের নাগরিক সেবা প্রদান করে। এটা হলো কনসুলেট। আর এই কনসুলেট কখনোই রাজধানীতে থাকবে না, ক্যাপিটালে সবসময় থাকবে দূতাবাস, ক্যাপিটালে সবসময় দূতাবাস থাকবে, দূতাবাস কখনোই রাজধানীর বাইরে থাকবে না। কনসুলেট জেনারেল, এখন যেটা বললাম, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইকোনমিক মিনিস্টার এটা প্র্যাকটিস নাই এখন, এটাই বেসিক্যালি এখন কনসুলার, কাউন্সিলর, সরি কাউন্সিলর, এখন আবার এটাকে কাউন্সিলরও বলে, কাউন্সিলর ছিল এক সময়। আপনি এটা মানে অবাক হবেন যে 90-এর দশকে, 90s-এর যে বইগুলো, বিশেষ করে আপনার 35-এর আগের যে বইগুলো আছে, রিটেন বই দেখেন, রিটেন বই যদি দেখেন আপনি 23তম 24তম প্রফেসর যে বই, তখন তো প্রফেসর খুব ভ্যালুয়েবল বই ছিল। তো ওই সময় দেখবেন যে সিস্টেম এক ধরনের, আর এখনকার সিস্টেম পুরোপুরি আলাদা। এই ইকোনমিক মিনিস্টার এটাই কাউন্সিলর, কাউন্সিলর, কাউন্সিলর। আবার এই কনসাল জেনারেল, এই কনসুলেট জেনারেল আর কনসাল, এই দুজন কিন্তু হলেন কনসুলেটের মধ্যে থাকেন। এরা এই ফার্স্ট সেক্রেটারির উপরে তাদের পোস্ট, ফার্স্ট সেক্রেটারির উপরে কিন্তু তাদের পোস্ট। এখন দেখেন একটা, যেমন ধরেন বাহরাইনে ওখানে জনসংখ্যা অনুসারে দেখা গেছে যে ওখানে যে অ্যাম্বাসাডার থাকার কথা, বাহরাইনে অ্যাম্বাসাডার নাই, ফার্স্ট সেক্রেটারি আছে। ফার্স্ট সেক্রেটারি যেমন মহিউদ্দিন কায়েস আমার রুমমেট ছিল, মহিউদ্দিন কায়েস ভাই আমার রুমমেট ছিল, বঙ্গবন্ধু হলের পাশে নয়, ম্যানেজমেন্ট স্টুডেন্ট ছিল, 30তম BCS তিনি ফরেন ক্যাডার, উনি ফার্স্ট সেক্রেটারি। আপনি দেখবেন তার মহিউদ্দিন কায়েস লিখে সার্চ দেন, ফেসবুকে পাবেন। এবং মহিউদ্দিন কায়েস তিনি লিখে যে চার্জ দ্য অ্যাফেয়ার্স ভূমিকা রাখছেন। এখানে এরা কেউ নাই, আমি কথা বলছি, এরা কেউ নাই ওখানে, এখানে মানে অ্যাম্বাসাডারও নাই। এখন সেই ওখানে বস, এখন সে ওখানে কি চার্জ দ্য অ্যাফেয়ার্স এর ভূমিকা নিয়ে সে ওখানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন। এখন একটা বিষয় হলো, এই গ্রাফটা আসলে পরীক্ষা আসে না, খুব একটা আসেই না এখন পর্যন্ত, 9টা রিটেন একবারও আসে না। বেসিক্যালি কোনটা, সেটা হলো যে এরা হলো হেড অফ স্টেটের কাছে তাদের পরিচয়পত্র দিবে, যেটাকে বলে ক্রেডেনশিয়াল। হলো, ক্রেডেনশিয়াল শব্দটার অর্থ হলো মানে বিষয়টা হলো যে এটা হলো পরিচয়পত্র, অর্থাৎ কূটনীতিকের, সর্বোচ্চ কূটনীতিকের পরিচয়পত্র। এই পরিচয়পত্রটা হলো ক্রেডেনশিয়াল, এই ক্রেডেনশিয়ালটা হেড অফ স্টেটের কাছে দিবে। চার্জ দ্য অ্যাফেয়ার যিনি হবেন, যিনি মানে অ্যাম্বাসাডারের অ্যাথলে থাকবেন, এই চার্জ দ্য অ্যাফেয়ার যিনি হবেন তিনি কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর নিকট তার পরিচয়পত্র দিবেন, পররাষ্ট্রমন্ত্রীর নিকট। এখন আমি বলি, হাই কমিশনার, অ্যাম্বাসাডার, নানশিয়াল, এই তিনটা হলেন তিনটা গোষ্ঠী থেকে। এদের হলো যে অ্যাসিস্ট্যান্ট অ্যাম্বাসাডার, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, অ্যাসিস্ট্যান্ট নানশিয়াল, ইন্টারনানশিয়াল,
ইন্টারনানশিয়াল, এখানে আছে ইন্টার, এটা অ্যাসিস্ট্যান্ট না, ইন্টারনানশিয়াল। এখন হলো যে এটা থাকে না, যখন তারা থাকে না বেসিক্যালি এই শব্দটা ব্যবহার করার দরকারও পড়ে না, কারণ তার না থাকলেই সেটা হবে কি চার্জদার অ্যাফেয়ার্স। এরপরে থাকে মিনিস্টার, কনসুলেট জেনারেল আর অ্যাটাশে। অ্যাটাশে মিলিটারি এবং ডিফেন্সের, তার পদমর্যাদা কনসাল জেনারেল বা কনসুল জেনারেল মতই হয়। আদার যদি কোনো অ্যাটাশে হয় সেটা আমার লেখার দরকারই নেই, ওটা ওটা রেয়ার কেস। এরপর হলো ইকোনমিক মিনিস্টার অথবা হলো কনসাল কাউন্সিলর। এই কাউন্সিলর পরে থাকে ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, থার্ড সেক্রেটারি। আর এখানে কনসুলেট জেনারেল, তারপরে কি কনসাল জেনারেল। আর কনসুলেট জেনারেল হলো দূতাবাসের শাখা অফিস, কনসুলেট যে অফিসটা দূতাবাসের শাখা অফিসে থাকবে, রাজধানীর বাইরে থাকবে, ব্যবসায়িক উদ্দেশ্যে হবে এবং বর্তমানে তারা নাগরিক সেবাও প্রদান করে থাকে, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে না। যেমন নয়াদিল্লিতে যারা থাকে ব্যবসায়িক উদ্দেশ্যে থাকে না, মানে ইসে পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যাক্সিমাম তারা বিশ্ব সংক্রান্ত কাজগুলো করে থাকে। এবারে নামাজ তো মনে হয় সহজটা দেখে, আচ্ছা আমি সহজেই শেষ করে দিচ্ছি, এই 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 পর্বটা শেষ করে দিই, কারণ এখানে একটা বিষয় আছে যে ডিপ্লোম্যাটিক ফাংশনস গেল, সিলেবাসে পড়ে আছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস এন্ড প্রিভিলেজেস। ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস এন্ড প্রিভিলেজেস, privileges অর্থাৎ দায়মুক্তি এবং সুবিধা, দায়মুক্তি ও সুবিধা সমূহ তারা কি কি সুবিধা ভোগ করে থাকে। একটা হলো মানে এক রিসিভিং স্টেটে প্রথম শ্রেণী নাগরিকের মর্যাদা লাভ করেন, নাগরিকের মর্যাদা লাভ করেন। 2 নম্বর তাদের সবকিছু করমুক্ত, আমি সহজে লিখি সবকিছু করমুক্ত থাকে। তারপরে হলো যে নথিপত্র তল্লাশি করা যায় না, নথিপত্র তল্লাশি করা যায় না। রেড পাসপোর্ট ব্যবহার করে, রেড পাসপোর্ট, রেড পাসপোর্ট ডিপ্লোম্যাটরা ব্যবহার করতে পারে। আর মিস্টার, তারপর বাসস্থান সংরক্ষিত, বাসস্থান সংরক্ষিত অর্থাৎ নিরাপত্তা দিবে রিসিভিং স্টেট। তারপরে হলো আটক করা যাবে না, আটক করা যাবে না 29 আছে আর্টিকেল 29। আর নথিপত্র তল্লাশি করার জন্য আছে তারতে। তারপর আছে যে মামলা থেকে অব্যাহতি, মামলা থেকে অব্যাহতি না, মামলা থেকে মানে দায়মুক্তি, মামলা করা যাবে না। নাম্বার 8 তার ভবন থেকে কিন্তু গ্রেফতার করা যায় না, অবাধে চলাচল করতে পারবে, অবাধে চলাচল। 26 আর্টিকেল 26 আছে, তারপরে আমার মনে হয় দেখা যায় না রে, হ্যাঁ অবাধে চলাচল কি কি জানি বলো, প্রতিটি নাগরিক করমুক্ত, নথিপত্র, রেড পাসপোর্ট, বাসস্থান সংরক্ষিত, আটক করা যাবে না, মামলা থেকে দায়মুক্তি, অবাধে চলাচল, এই সবগুলো তার ইমিউনিটিসের অন্তর্ভুক্ত। এবং ভিয়েনা কনভেনশনের, ভিয়েনা কনভেনশন 1961 এর 53টি অনুচ্ছেদে বর্ণিত আছে। সবগুলো তো আপনি লিখতে পারবেন না, তবে এটা বর্ণিত আছে যে এই কয়েকটা সুবিধা তারা পেয়ে থাকে এবং তাদের সাথে কিন্তু সম্মানের সাথে আচরণ করতে হবে, সম্মানের সাথে আচরণ রিসিভিং স্টেট করবে। একটা বিষয় যেটাকে বলা হয় এক্সট্রা টেরিটোরিয়াল, একটা
কনসেপ্ট আছে একটা এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাজাইলাম, অর্থাৎ অতিরাষ্ট্রিক ক্ষমতা, যেটা অতিরাষ্ট্রিক একটা টার্ম আছে, যে অতিরাষ্ট্রিক অ্যাজাইলাম, এটা হলো 4টি জায়গাকে বলা হয়। আরেকটা বিষয় মনে রাখবেন যে ডিপ্লোম্যাটিক যে মিশনটা থাকে, এই মিশন কিন্তু ফ্ল্যাগ স্টেটের ভূমি হিসেবে বিবেচিত হয়, ফ্ল্যাগ স্টেটের ভূমি হিসেবে বিবেচিত হয়। ডিপ্লোম্যাটিক মিশন, যেটা ডিপ্লোম্যাটিক যে দূতাবাস বা হাই কমিশন, এটা হলো রিসিভিং মানে ফ্ল্যাগ স্টেট, যেই রাষ্ট্রের পতাকা থাকে সেই রাষ্ট্রের ভূমি হিসেবে বিবেচিত হয়, মানে এটা পতাকা রাষ্ট্রের ছিটমহল হিসেবে বিবেচিত হয়। এই যে ডিপ্লোম্যাটিক মিশনটা হলো পতাকা রাষ্ট্রের ছিটমহল, পতাকা রাষ্ট্রের ছিটমহল, পতাকা রাষ্ট্রের ছিটমহল। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মনে রাখবেন 4টি স্থানে গ্রেপ্তার এড়ানো যায়, গ্রেপ্তার এড়ানো যায়। 4টি স্থানে গ্রেপ্তার এড়ানো যায়, যেটাকে বলা হয় এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাজাইলাম। অ্যাজাইলাম মানে পলিটিক্যাল রিফিউজি। অ্যাজাইলাম শব্দের অর্থ হলো পলিটিক্যাল রিফিউজি, এবং 4টি জায়গায় এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাজাইলাম সুবিধা পাওয়া যায়। 1 নম্বরে হলো দূতাবাস, যে কোনো দেশের দূতাবাস। আপনি দেখেন না যে জুলিয়ান অ্যাশেন্স লন্ডনের ইকুয়েডর দূতাবাসে কয়েক বছর ছিল, দূতাবাস। 2 নম্বরে হলো যে সংস্থার কার্যালয়, যে কোনো সংস্থার কার্যালয়। আপনি ধরেন আমি সজীবত জয়কে বলবো না, ধরেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে আমি থাপ্পড় দেওয়ার পর এখন আমাকে সরকার মানে আমাকে পাইলে টুকরো করে ফেলবে। এখন ধরেন তরোয়াল নিয়ে সরকার প্রধান তিনি দাঁড়া তোকে মারে ফেলো। এখন আমি ফুস করে আমি মনে করে চলে গেলাম মার্কিন দূতাবাসে কার্যালয়, অথবা ধরেন আমি চলে গেলাম ইন্ডিয়ান হাই কমিশনে, তখন আমাকে কিন্তু কিছু বলতে পারবে না। আমি পেশে চলে গেছি, সেই পাশ থেকে আমাকে দেখবে, বলবে বাইরে এদিকে আয়, তোকে মারবো। আমি ওখানে বসে কি করবো না, আমি বলবো আন্টি আসসালাম আলাইকুম, আমি ওখানে বসে আন্টি বলবো, আমি এখানে কলা খাবো, জুস খাবো, কিন্তু আমাকে সে কখনো কি করতে পারবে না, আমাকে বের করে মারতে পারবে না। কারণ এটা আমি এখন বাংলাদেশে নাই, আমি ইন্ডিয়ান হাই কমিশন বা যেই দূতাবাসে সেখানে আছি। সংস্থার কার্যালয় এরকম হতে পারে যে বিশ্ব ব্যাংকের কার্যালয় চলে গেছে 11 আবার এমন হতে পারে যে যুদ্ধ জাহাজ, আমি কোন পতাকা রাষ্ট্রের অন্য একটা দেশের পতাকা রাষ্ট্রের যুদ্ধ জাহাজে চলে গেলাম। আমি যদি বাংলাদেশের যুদ্ধ জাহাজে উঠে বসে তাহলে আমাকে অ্যারেস্ট করবে। আমি যদি রাশিয়ার যুদ্ধ জাহাজে গিয়ে বসে থাকি তাহলে আমাকে বসে করতে পারবে। নাম্বার 4 হলো বাণিজ্য জাহাজ। এই 4টা জায়গায় থেকে গ্রেফতার এড়ানো সম্ভব। এই জন্য দূতাবাস থেকেও তাকে অ্যারেস্ট কি করা যাবে না, অ্যারেস্ট করা যাবে না। এখন একটা বিষয় হলো যে কোন আইন তাহলে তারা ফলো করবে কোন আইন। একটা বিষয় হলো যখন সে দূতাবাসের মধ্যে থাকবে তার ফ্ল্যাগ স্টেট, সে কিন্তু সবসময় কোন আইন সে অনুসরণ করবে, তার পতাকা রাষ্ট্রের আইন সে অনুসরণ করবে। কিন্তু পতাকা রাষ্ট্রের পতাকার বাইরে তার ভূখণ্ড থেকে তার যে মিশন থেকে বের হয়ে গেলে তখন সে কিন্তু এই পতাকা রাষ্ট্রের ভূখণ্ড পতাকা রাষ্ট্র যে আমার বের হয়েছে, সে গুলশান থেকে বের হয়ে গেছে, তখন সে কিন্তু ঢাকায় রাস্তায় ঘুরতেছে, তার মানে সে বাংলাদেশের আইন তখন অনুসরণ করা হবে। এবং সহজ 2টা উদাহরণ দিই, আপনি দেখবেন সৌদির রাষ্ট্রদূত মারা গেছিল, জগিং করতে গেছে গুলশানে পার্কে রাস্তার পাশে, তাকে গুলি করে মেরে ফেলছিল। ওইটার কিন্তু বিচার বাংলাদেশের আদালত করছিল, ওই বিচার কিন্তু সৌদি আরব করে নাই, বাংলাদেশের আদালত করেছে, কারণ বাংলাদেশের রাস্তায় তিনি মারা গেছেন। এট দ্য সেম টাইম ঠিক ওইটার কয়েক বছরের মধ্যে 1 বছর 1.5 বছরের মধ্যেই একটা ঘটনা ঘটে, 15-16 মানে 1 বছরের। তখন তুরস্কের দেখছেন যে জামাল খাশোগি নামে একজন সাংবাদিক, তাকে কিন্তু তুরস্কের ইস্তাম্বুলের কনসুলেটে, মানে সৌদি কনসুলেটের মধ্যে মেরে ফেলছে। সৌদি আরব নিজে মেরে ফেলছে সাংবাদিককে, কিন্তু সৌদি আরব মেরে ফেলার পরও সৌদি আরবে বিচার করছে।
তুরস্ক কিন্তু বিচার করার নাই, যুক্তরাষ্ট্র করে নাই, কারণ জামাল খাশোগি যুক্তরাষ্ট্রের একজন অভিবাসী ছিলেন। যুক্তরাষ্ট্র বিচার করতে পারে নাই, আবার তুরস্ক বিচার করতে পারে নাই। হ্যাঁ, যুক্তরাষ্ট্রে পরে মামলা হয়েছে, সেটা অন্য মামলা, কিন্তু এই মামলা নয়। এই মামলাই তার স্ত্রী করেছিল, মানে অন্য কেসে মামলা করছে, মানে বিচার, হত্যাকারীদের বিচার কিন্তু করে নাই। সেখানে তারা সৌদি রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা করছে, গ্রহণের কথা বলছে যায়। কিন্তু ওখানে কিন্তু বিচার করছে সৌদি আরব, এবং দেখা গেছে যে দূতাবাসের যে 12 জন কর্মী তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, একটা রহস্যজনক ভাবে তারা গাড়ি দুর্ঘটনায় সবাই মারা গেছে। এটাই খবর আসছিল পরে। তো বেসিক্যালি এটা কিন্তু ওই পতাকা রাষ্ট্রের ভূখণ্ড হবে, পতাকা রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ওই দেশের আইন এখানে ফলো করা হবে। আমি যেটা বলছিলাম যে এই সুবিধাগুলো পেয়ে থাকেন। এখন একটা বিষয় যে এটা বলি শেষ, পার্সোনা নন গ্রাটা। পার্সোনা নন গ্রাটা, এই পার্সোনা নন গ্রাটা মানে অবাঞ্ছিত কূটনীতিক, অবাঞ্ছিত কূটনীতিক। এবং এটা ভিয়েনা কনভেনশন 1961 এর 9 নং আর্টিকেলে আছে, 9 নং আর্টিকেলে আছে পার্সোনা নন গ্রাটা, যে অবাঞ্ছিত কূটনীতিক। অর্থাৎ একজন পার্সোনা নন গ্রাটা হলে কি হবে, তিনি কূটনৈতিক সুবিধা পাবেন না। নন গ্রাটা হলে কূটনৈতিক সুবিধা বা দায় মুক্তি পাবেন না। আর পার্সোনা নন গ্রাটা হওয়ার কারণ 5টি কারণ। এক হলো গৃহীত রাষ্ট্রের আইন ভঙ্গ করা, অপরাধে জড়িয়ে যাওয়া, গৃহীত রাষ্ট্রের আইন ভঙ্গ করা, আর্টিকেল 41। নাম্বার 2, গৃহীত রাষ্ট্রে অপরাধে জড়িয়ে যাওয়া, অপরাধে জড়িয়ে যাওয়া। গুপ্তচর বৃত্তি করা, চোরাচালান করা। গুপ্তচর বৃত্তি, চোরাচালানে যুক্ত। ফাইনালি হলো যদি সেন্ডিং স্টেট রিসিভিং স্টেটের সাথে সম্পর্ক ছেদ করতে চায়, যদি সেন্ডিং স্টেট রিসিভিং স্টেটের সাথে সম্পর্ক ছেদ করতে চায়। তো এই হলো পার্সোনা নন গ্রাটার বিষয়। আবার বলি, গৃহীত রাষ্ট্রের আইন ভঙ্গ করা, রাষ্ট্রের অপরাধে জড়িত হয়ে যাওয়া, গুপ্তচর বৃত্তি করা, চোরাচালানে যুক্ত থাকা। আর একটা হলো যে সেন্ডিং স্টেট যদি রিসিভিং স্টেটের সাথে সম্পর্ক সেট করতে চায়, সম্পর্ক সেট করতে হলে আপনি তাকে পার্সোনা নন গ্রাটা করে দিবেন। অর্থাৎ তার ওখানে সিকিউরিটি নিয়ে আসবেন, তার ওখান থেকে সিকিউরিটি নিয়ে আসবেন। তারপরে আপনাদের মনে আছে কিনা যে ভিসা এম্বার্গো দিছিল, আপনাদের মনে আছে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র? তা ভিসা এম্বার্গো দেয় তার আগেই কিন্তু একটা ঘটনা করছিল, প্রধানমন্ত্রী একটা কাজ করছিল। সেই কাজটা করছিল যে 6টা দেশের মানে দূতাবাসের যে সদস্যদের, দূতাবাসের যে মানে দূতাবাসের সিকিউরিটি তিনি উইথড্র করছিলেন। একজন বলছেন যে নানসিও পোপের প্রতিনিধি। আরে ভ্যাটিকানের প্রতিনিধি তো পোপের প্রতিনিধি, একই তো কথা। ভ্যাটিকানের পোপের প্রতিনিধি, ভ্যাটিকানে তো রাষ্ট্রপতি নেই। আচ্ছা, বাণিজ্য জাহাজে অ্যাজাইলাম পায় না, বাণিজ্য জাহাজে স্থানীয় দেশের এখতিয়ার থাকে। হাব কই পেয়েছে?
বাণিজ্যতে অ্যাজাইলাম পায় না কে বলছে? ওটা তো বাণিজ্য জাহাজে তো অ্যাজাইলাম হলো এডওয়ার্ড স্নোডেন। এডওয়ার্ড স্নোডেন যখন হংকং এ ছিল, মানে হাওয়াই দ্বীপপুঞ্জে ছিল, হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে তো হংকং এর জাহাজ উঠলো, ওটা কিন্তু জাহাজ ছিল নাকি? মিনিস্টার, ইকোনমিক মিনিস্টার, এখানে বেসিক্যালি হচ্ছে মিনিস্টার পদটা ছিল, মানে প্রথমে ছিল ইকোনমিক মিনিস্টার, একেবারে প্রথমে। এখন ইকোনমিক মিনিস্টার, ইকোনমিক শব্দটা থাকে না, মিনিস্টার শব্দটাই থাকে। এখন তার অনেক সময় ইকোনমিক মিনিস্টার অথবা কাউন্সিলর হিসেবে তার পরের ব্যক্তি থাকে। অনেক আগে ইকোনমিক মিনিস্টার আগে ছিল, এখন প্র্যাকটিস নাই। এটা আসলে অতিরিক্ত দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি, সাধারণত অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ক্ষেত্রে বিশেষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলে তিনি হন অ্যাটাশে, তিনি মিশনের কর্মকর্তা হতে পারেন, আবার বাইরের মিনিস্টার থেকে হতে পারেন। মিশন আর ফরেন মিনিস্ট্রি তো এক জিনিস না রে ভাই। ওকে, আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। বাণিজ্য জাহাজে অ্যাজাইলাম পায় না, বাণিজ্য জাহাজে স্থানীয় দেশের এখতিয়ার থাকে। সব কোথায় লেখা? কোন অধ্যায়ে লেখা? 4টা জায়গায় পাবে একটা বাণিজ্য জাহাজ, যুদ্ধ জাহাজ। আমি তোমার বলতেছি, আর 45তমটা আছে, 45তমটা আরে বোকা, ওখানে তো অতিরিক্ত ঘ নম্বরটা লেখা আছে, পেজ নাম্বার 82। ওটা তো ওই 4টা জায়গায় লেখা আছে, ওখানে জাস্ট এক্সট্রা একটা বাক্য লেখা আছে যে স্থানীয়দের জন্য এটা অনুমোদন করতে পারে না। ভালো করে পড়ে দেখো। আচ্ছা, আমি একটা বিষয়, সেটা হলো ইন্টারভেনশন বা হস্তক্ষেপ। হ্যাঁ, ইন্টারভেনশন বা হস্তক্ষেপ কি? ইন্টারভেনশন বা হস্তক্ষেপ, মনে রাখবেন, হস্তক্ষেপ দুটি ঘটনা হস্তক্ষেপ হয় না, দুটি ঘটনা হস্তক্ষেপ হবে না। একটা ঘটনা হলো যে গৃহযুদ্ধের সময়ে সরকার কর্তৃক হস্তক্ষেপ, আরেকটা হলো সরকারকে সহযোগিতা। দুইটা বাক্য লেখেন তাহলে হবে। দুটি কারণে হস্তক্ষেপ হয় না। গৃহযুদ্ধের সময় সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে সেটা হস্তক্ষেপ হবে না। জাফনা উপদ্বীপে তামিলরা তারা সিংহলিজদের হত্যা করতেছে, সেখানে সিংহলিজ সরকার, শ্রীলঙ্কা সরকার, তারা যদি জাফনা উপদ্বীপে 2009 সালে যে ওখানে অপারেশনটা চালিয়েছে, সেই অপারেশনটা হস্তক্ষেপ হবে না। আর ধরেন সিরিয়ায় বাশার আল আসাদ, তিনি আইএসদের হত্যা করতেছেন, বা এসএনসি, সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের সদস্যদের হত্যা করতেছে, সেখানে আসাদকে যদি রাশিয়া সমর্থন করে, রাশিয়ার সরকার যদি তাকে সমর্থন করে বা সহযোগিতা করে, সেটা হস্তক্ষেপ হবে না। ইন্টারভেনশনের ক্ষেত্রে এই দুইটা ঘটনা গুরুত্বপূর্ণ, যে এই দুটি ঘটনা হস্তক্ষেপ হবে না। কিন্তু কথা হলো যে হস্তক্ষেপ তাহলে কোনটা হবে? হস্তক্ষেপ হলো যে আর্টিকেল 2(4) অনুসারে যদি একটি দেশের, আর্টিকেল 2 যেটা ইউএন সনদের, ইউএন চার্টারের আর্টিকেল 2 এর অনুসারে, যে যদি একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়, অভ্যন্তরীণ বিষয়ে যেটা ওই দেশের সামরিক হোক, অসামরিক হোক, অর্থনৈতিক ও সামাজিক যে কোনো ব্যাপারে যদি তারা বিব্রতকর অবস্থায় পড়ে, সেই ইন্টারফারেন্স এইটা হবে হস্তক্ষেপের শামিল। এটা ওই দেশের হস্তক্ষেপ শামিল হবে। যেমন বাংলাদেশের একটা বিষয় আছে যে আবার আর্টিকেল 41 যেটা ভিয়েনা কনভেনশনে, সেখানেও আছে যে একটা দেশের রাজনৈতিক বিষয়ে কোনো মত দেয়া, সেটা কিন্তু হস্তক্ষেপের অন্তর্ভুক্ত হবে। তাহলে ভিয়েনা কনভেনশনের আর্টিকেল 41 আর ইউএন সনদের 2 অনুচ্ছেদ, এই দুইটা অনুসারে হস্তক্ষেপ হবে যদি একটি দেশের অভ্যন্তরীণ কোনো এক্সিস্টিং বিষয়, অর্থনৈতিক, সামরিক বা অসামরিক যে কোনো বিষয় যদি মন্তব্য অথবা কোনো ধরনের সামরিক ইন্টারভেনশন বা সামরিক যেটাকে বলে আপনার
সামরিক বাহিনী ডিপ্লয় করা, এগুলো বাংলা কেল্লা সামরিক বাহিনী প্রেরণ করা, এগুলো হস্তক্ষেপের অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশ একটা ঘটনা করছিল যেটা ডিপ্লোম্যাটিক ইন্টারফারেন্স হিসেবে কিন্তু ব্যাপক লেখালেখি আসছে। 45-এ আমরা ইম্পর্টেন্ট মনে করছিলাম, 45-এ আসে নাই। 46-এ কি হয় জানি না, মনে হয় আসবে না, কারণ 46-এ গণনা তো আর এখন নাই। নির্বাচনের আগে যেটা হয়েছিল যে ডিপ্লোম্যাটরা একসাথে বসছিল, ডিপ্লোম্যাটরা একসাথে বসে ওই যে কি জানি বার্নি স্যান্ডার্স না কি যেন আর নামটা বলে গেলাম, তো উনি যে সবাইকে নিয়ে বসছেন এবং বসে ওখানে যে সরকারের বিভিন্ন ব্যাপারে কথা বলছেন, ওইটাকে বলা হয়েছে যে ডিপ্লোম্যাটিক ইন্টারফারেন্স। এবং আপনারা দেখছেন যে হিরো আলমের ঘটনার পরে যে 7টি দেশের রাষ্ট্রদূত এবং 2SD গ্রুপ তারা অফিসিয়ালি তারা স্টেটমেন্ট দিচ্ছে যে নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে সম্পর্ক ভেবে দেখবো, এইসব ব্যাপারে তারা কিন্তু কথা বলছে এবং এটাকে সরকার বলছে যে এটা ডিপ্লোম্যাটিক ইন্টারফারেন্স, এটা হস্তক্ষেপের অন্তর্ভুক্ত। তো ইন্টারভেনশনের ব্যাপারে এই দুইটা বিষয়ে জানতে হবে। আরেকটা বিষয় হলো যেমন যেটা হচ্ছে যে গাজা উপত্যকায় যেটা হচ্ছে আসলে সেটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে গাজা উপত্যকা যেটা করতেছে এটা আসলে ইন্টারভেনশন কিনা। গাজা উপত্যকা, গাজা কিন্তু কোনো স্টেট না, ইট ইজ নট দ্য পার্ট অফ স্টেট, মানে কোনো সভারেন স্টেটের পার্ট না, এটা পার্ট হলো ইসরায়েলের একটা পার্ট। এবং ইসরায়েলের গাজা উপত্যকা এটা ইসরায়েলের অন্তর্ভুক্ত, ইসরায়েলের টেরিটরির অন্তর্ভুক্ত। 2006-এ এখান থেকে হামাস দখল করে নিয়েছে। তার মানে এখানে যদি ইসরায়েল যেটা করে, ইসরায়েল যে ইস্যুটা আপনি দেখবেন লেখা আসছে, আপনার নিউজ পেপার পড়ছেন কিনা, যে এখানে ইসরায়েল যদি কোনো হস্তক্ষেপ করে এটা কিন্তু মানে তার কি না ইন্টারভেনশন না, এটা তার হস্তক্ষেপ না, কারণ তার গৃহযুদ্ধের মানে সিভিল ওয়ারের অন্তর্ভুক্ত এবং সিভিল সিকিউরিটির অন্তর্ভুক্ত। এইটা হস্তক্ষেপ হবে না। আবার রাশিয়া যেটা বলছে যে ইউক্রেনে অ্যাটাক করছে এটা তার হস্তক্ষেপ হবে না, আসলে এটা রাশিয়া বলছে যে 51 নং অনুচ্ছেদ অনুসরণ করে তারা এখানে আক্রমণের শিকার হবে এই আশঙ্কা থেকে তারা আক্রমণ করেছে এবং রাশিয়া দাবি করে যে এটা হস্তক্ষেপ না, কিন্তু আইসিজে তারা কিন্তু বলছে এটা হস্তক্ষেপ। আইসিজে এবং আন্তর্জাতিক আদালত কিন্তু এটা হস্তক্ষেপ বলছে এবং এটাকে বলছে যে এটা মানে তাদের সভারেন্টির প্রতি আঘাত, এটা আইসিজে বলেছে, কিন্তু রাশিয়া এটা বলে না। কিন্তু যদি দুইটা ইস্যুকে বলতে বলা হয় তাহলে গাজা উপত্যকা যেটা এটাকে হস্তক্ষেপ বলা যায় না, আর ইউক্রেনে যেটা এটাকে হস্তক্ষেপ বলা যায়। তো এখন পর্যন্ত এটা আপনাদের যত কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন আমাকে ইনবক্সে করে রাখেন, আমার ওই গ্রুপে ঢোকার সময় নেই, ইনবক্সে করে রাখবেন। আর আপনাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যা 7:30 ইনশাল্লাহ। 7:30 মানে আর্লি হয়ে যায়, 8টায়, রাত 8টায় দেখা হবে ইনশাল্লাহ। 8 AM নেক্সট স্লট।